স্ত্রীর সাথে পরপুরুষের শারীরিক সম্পর্কের কেলেঙ্কারির খবর হাসপাতালের ক্যান্টিনের টিভি স্ক্রিনের দিকে মুখে তুলতে নেওয়া লোকমাটুকু পড়ে গেল নেয়াজের। সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তার। অভুক্ত পেটে সকাল থেকে ডিউটি করছে সে। এখন বাজে বেলা ৩টা। মাত্র একটা ক্রিটিক্যাল অপারেশন অ্যাসিস্ট করে এসেছে সে। গতকাল রাত ২টো অবধি ডিউটি করে সকাল ৭টায় আবার ডিউটি শুরু হয়েছে তার। হাসপাতালের রোগীর ঝাঁপ যাচ্ছে এখন। এর মধ্যেই পাশের টেবিল থেকে অচেনা একজন মহিলা বলে উঠল, আজকাল বিডিগো এক বাছার দিয়ে হয় না, জায়গায় জায়গায় থাকো আরেকজনের লগে শোয়া লাগে। এই জন্যই মেয়ে মানুষের এত পড়াশোনা করতে দিতে নাই। লাগাম চুইটা গেলে তারা মৌমাছি হয়ে যায়। বেরি তোর যখন এতই শরীরের তাপ, তাইলে ওই লালপাড়ায় যাইতি, তাপও কমতো, পয়সাও কামাইতি। নিজের স্ত্রীকে নিয়ে এরকম কুরুচিপূর্ণ কথা শুনে নিয়াজের মনে হলো তার কানে কেউ গরম সীসা ঢেলে দিয়েছে। নিয়াজ প্রচন্ড ভদ্র এবং নম্র স্বভাবের একজন মানুষ। বর্তমানে হাসপাতালে সিনিয়র সার্জন হিসেবে কর্মরত আছে সে এখন। হাসপাতালের দারোয়ান থেকে শুরু করে সব সিনিয়র জুনিয়র ডাক্তার, নার্স এবং কলিগদের সাথে তার খুব ভালো সম্পর্ক। রোগীদের সাথেও তার অমায়িক ব্যবহার। নিজের স্ত্রী তুরফাকে তার বেশ ভালোভাবেই চেনে। নিয়াজ এখানে নতুন জয়েন করার পর বেশ কয়েকবার তুরফা এসেছিল তাদের হাসপাতালে। খবরটা দেখে ইতিমধ্যে আশেপাশের মানুষজনের মধ্যে বেশ গুঞ্জন উঠে গেছে। অচেনা মহিলাটার কথা শুনে নিয়াজ যেন পুরো শরীর জুড়ে প্রচন্ড জাঁকি গেল। টিভি স্ক্রিনে রিপোর্টার বলছে, কুমিল্লা জেনারেল হাসপাতালের সিনিয়র সার্জন আহমেদ রাকিন এর সাথে অ্যাসিস্ট্যান্ট সার্জন ডাক্তার মালিহা রহমান তুরফার অনৈতিক সম্পর্কে ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক গণমাধ্যমে। প্রাথমিক পর্যায়ে শোনা যাচ্ছে তাদের মধ্যে নাকি গত ১ বছর থেকে এই সম্পর্ক চলে আসছিল। নিয়াজ দুর্বল গলায় বিড়বিড় করে আওড়ালো, এক বছর? এরপর নিয়াজের আর কিছু মনে নাই। শরীরে ভর ছেড়ে দিল। ঠিক পাশেই তার একজন জুনিয়র কলিগ ছিল, ধরে ফেললো তাকে। নিয়াজ জ্ঞান হারিয়েছে, আর ২-৩ জন স্টাফ মিলে ধরাধরি করে তাকে কোনো রকমে চেয়ারে বসানো হলো। সারাদিনের ক্লান্তি তার উপর অভুক্ত শরীর এই অনাকাঙ্ক্ষিত ভাবে আসা জ্বরের ঝাপটাটা নিতে পারেনি সে। তাদের একজন নিয়াজের চোখে মুখে পানি ছিটিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করতে লাগলো। নিয়াজ ভাই, চোখ খুলুন, দেখুন সব ঠিক আছে, কিছু হয়নি। ভাইয়া চোখ খুলুন। জুনিয়র কলিগ তার পালস চেক করে বলল, শরীর খুবই দুর্বল ওনার, পালস রেট খুবই ধীর গতিতে চলতেছে, ওনাকে বেডে নিয়ে আরো ভালো করে চেক আপ করতে হবে। হসপিটালে ততক্ষণে খবর ছড়িয়ে গেছে। বলা হয়ে থাকে খারাপ খবর বাতাসের চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে যায়। হলোও তাই। সারা হাসপাতালে মুহূর্তের মধ্যে এই বিষয় নিয়ে কথা শুরু হলো। মুখরোচক সব কথাবার্তা। সবাই ফোন হাতে নিয়ে এই খবরটাই বারবার দেখছে। এইদিকে নিয়াজকে হাসপাতালের একটা বেডে নেওয়া হলো। প্রেসার লো হয়ে গেছে। আরো কিছু গুরুতর হয়েছে কিনা তার জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে, কারণ এখনো জ্ঞান ফেরেনি। হাসপাতালের সিনিয়র ডাক্তার নিয়াজকে চেক আপ করে বলল, স্যালাইন চলছে চলুক, শরীরটা দুর্বল, ওর বিশ্রামের প্রয়োজন। ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, ঘুম থেকে উঠলে বোঝা যাবে কি অবস্থা। অন্যরা সবাই একে অপরের মুখে চাওয়াচাওয়ি করছে, কি থেকে কি হয়ে গেল। এই তো প্রায় ২ মাস আগে স্ত্রী সহ হাসপাতালে এসেছিল। সবার সাথে স্ত্রীকে পরিচয় করে দিয়েছিল। বেশ হাসি খুশি ছিল তারা। মানে মনে হয়নি তাদের মধ্যে কোনো সমস্যা চলতেছে। একজন নার্স উসখুস করতে করতে বলেই বসলো, স্বামী এক জায়গায় আর বউ আরেক জায়গায় চাকরি করলে মনের মিল কি তার আর থাকে? শরীরের টান ফিকে হয়ে যায়, এই জন্য স্বামী স্ত্রী দূরে থাকতে হয় না। কি জানি এখনকার মানুষের মধ্য মিল মোহাম্মদ কোথায় চলে যায়। আহ, কি ভালো মানুষ, এর সাথে কি থেকে কি হয়ে গেল। অন্যদিকে খবরটা হু হু করে ছড়িয়ে পড়ার পর তুরফা কি করবে না করবে কিছুই ভেবে পাচ্ছিল না। সে স্বপ্নেও ভাবতে পারেনি তার সাথে এরকম কিছু একটা ঘটে যাবে। তাদের মধ্যে যে অনৈতিক সম্পর্ক এতদিন ধরে চলে আসছিল, সেটা এরকম বিচ্ছিরিভাবে সবার সামনে আসবে সে কল্পনাতেও ভাবেনি। কিন্তু আড়াল থেকে এই কাজ কে করলো? রোজকার মতো ডিউটি করছিল সে, গাইনি ওয়ার্ডে রোগী দেখছিল। এর মধ্যে সে খেয়াল করলো কিছু মানুষ তার দিকে অদ্ভুত ভাবে তাকিয়ে আছে। নিজেদের মধ্যে ফিস ফিস কথা বলছে। সে পাত্তা দিল না। হাসপাতালে নানা ধরনের মানুষ আসে, এরকম বহু অভিজ্ঞতা তার হয়েছে। আবারও রোগী দেখায় মন দিল সে।
দুটো রোগীকে দেখার পর দুজন নার্স বলতে দুজন নার্সকে বলতে শুনলো, এই ডাক্তারই তো ভিডিওতে দেখা যাচ্ছে। ছি ছি, শেষে কিনা বিবাহিত মেয়ে হয়ে পরপুরুষের সাথে এরকম কাজ। চেহারা সুন্দর দেখে যার তার গলায় ঢলে পড়া কিছু মেয়েদের স্বভাব, এরা হচ্ছে এমন। আমিও মাঝে এদের দুজনকে অনেকবার একসাথে দেখেছি, কাজ ছাড়াও দুজনে হেসে হেসে কথা বলতো, এখানে ওখানে যাইতো। ডাক্তার রাকিন না হয় ডিভোর্সি মানুষ, তাই বলে এই মেয়ের লজ্জা শরম নাই স্বামী রেখে আরেকজনের সাথে? ছি। তোরপার মাথা ফাঁকা হয়ে গেল এসব কথা শুনে, সে যেন মুহূর্তের মধ্যে বরফের মতো জমে গেল। কি বললো এরা, ভিডিওতে কি দেখা যাচ্ছে? কোন রকমে হাতের ফোনটা বের করতে দেখলো তার মা কল করছে, কলটা রিসিভ করলো না। ফোনের ডাটা অন করতে একের পর এক মেসেজ আসতে লাগলো তার ফোনে। কি হয়েছে তা বুঝতে গিয়ে যা দেখলো তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। ডাক্তার রাকিনের সাথে তার ভিডিও ছড়িয়ে পড়েছে অনলাইনে। ভিডিওটা অন করতেই দেখলো সে আর রাকিন একটা হোটেলে গিয়ে রাতে বিয়ার শেয়ার করেছে, তার আংশিক ভিডিও। সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে কিভাবে তারা একে অপরের সাথে অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছে। আশেপাশে তাকিয়ে দেখলো সবাই তার দিকেই তাকিয়ে আছে। সে এক ছুটে ওয়ার্ড থেকে বের হয়ে ডাক্তার রাকিনের কেবিনে ঢুকলো। রাকিন তখন টেবিলে মাথা নিচু করে রেখেছে। তোরফা প্রচন্ড রাগ নিয়ে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে টেবিলে হাত দিয়ে চাপড় দিয়ে বলল, এসব কি ডক্টর রাকিন? কিভাবে কি হলো? আপনার সাথে আমার মিডিয়ার অবধি কি করে গেল? আমাদের সাথে আমাদের একসাথে হওয়ার মুহূর্ত ভিডিও করে কে ছাড়লো? রাকিন টেবিল থেকে মাথা ওঠালো, চোখ মুখ লাল তার। গত রাতে দুটো সার্জারি করতে হয়েছে, ঘুম হয়নি। তার উপর সকাল হতে আবার হাসপাতালে আসতে হয়েছে। রাকিন নিজেও হতভম্ব, কিছুই বুঝতে পারছে না সে। তোরফার দিকে চেয়ে বলল, তুমিও যেখানে আমিও সেখানে তোরফা। আমি কি করে জানবো এসব কি করে হলো? আমি তো আর এসব করিনি। নিজের নাম বদনাম করে আমার কি লাভ? আমি এসবের কিছুই জানি না। তুরফা যেন কিছুই বুঝতে চাইল না। সে রেগে গিয়ে রাকিনের কলার চেপে ধরে বলল, আপনি জানেন না মানে কি? আপনি না জানলে কে জানবে? ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে আমরা যে রুমে ছিলাম সেখান থেকে কেউ আমাদের ক্লিপ নিয়েছে। আর আপনি বলছেন এসবের কিছুই জানেন না? আপনিই করিয়েছেন এসব। আপনার কার সাহায্যে এসব? নিজে এসব করিয়ে এখন সাধু সাজছেন? রাকিন তুরফার আকস্মিক এই আচরণে টালমাটাল হয়ে গেল, শরীরের ভার ছেড়ে দুই পা পিছিয়ে গেল। কোন রকমে নিজেকে সংযত করে তোরপার হাত থেকে নিজের কলারকে ছেড়ে দিয়ে বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ তোরপা, ডোন্ট ডেয়ার টু ক্রস ইউর লিমিট। তুরফা যেন কাছের পুতুলের মতো মাটিতে ধপাস করে পড়ে গেল। এত কষ্ট করে ডাক্তার হওয়া, এত পড়াশোনা পরিশ্রম করে বিসিএস ক্যাডার হওয়া, তার মান সম্মান আর কেরিয়ার সবকিছুই আজ ধুলোয় মিশে যাচ্ছে। আর নিয়াজের সাথে তার সম্পর্ক, সেটা কোথায় গিয়ে দাঁড়াবে? কি জবাব দেবে তাকে? বাবা মাকে কি বলবে? তার মেয়ে বিবাহিত হওয়ার পরেও আরেক পুরুষের সাথে হোটেলে গিয়ে রাত থেকে এসেছে। তোরপা যেন উম, পুরোটা যেন গড় কাঁপিয়ে চিৎকার করে উঠলো। অপরাধবোধ আর তীব্র অনুশোচনার হাহাকারে আছড়ে পড়ে কাঁদতে লাগলো। কত বড় অন্যায় করে ফেলেছে সে, আবেগের বশে কত বড় পাপ করে ফেলেছে সে। হাতে থাকা ফোনটার দিকে তাকালো সে, সবার কল আসছে কিন্তু নিয়াজের কোনো কল টেক্সট কিছুই নেই। তোরবা মনে মনে আওড়ালো, নিয়াজ কি এখনো খবরটা দেখেনি? কোনো খবর নেই কেন তার? তুরপা ইতস্তত করতে করতে দোয়া দুরুদ বকে নিয়াজকে কল করলো। ওপাশ থেকে মেয়েলি কণ্ঠস্বর ভেসে আসলো, আপনি যে নাম্বারে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে, অনুগ্রহ করে একটু পরে আবার ডায়াল করুন। তুরফাকে পাগলের মতো অস্থির হতে দেখে রাকিনের হুঁশ ফেরে। তাকে মেঝে থেকে তুলে বলে, বিশ্বাস করো তুরফা, আমি এসবের কিছুই জানি না। কে করেছে, কিভাবে হয়েছে কিছুই জানি না। কেউ ইচ্ছে করে আমাদের ফাঁসানোর জন্য এসব করেছে। তোরপা কাঁদতে কাঁদতে হিসকি তুলে বলল, সব আপনার জন্য হয়েছে, আপনি এসবের জন্য দায়ী। সেই রাতে যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতেন তাহলে আজকে এত কিছুই হতো না। আমার ঘর সংসার কেরিয়ার এরকম করে বেশি যেত না। আমি এখন কিভাবে লোক সমাজে মুখ দেখাবো? কিভাবে নিজের মুখোমুখি হব? কিভাবে মা বাবার সামনে যাব? এই ঘর থেকে বের হলেই সবাই কেমন অদ্ভুত চোখে ইশারায় তাকিয়ে থাকবে। কি লজ্জা! রাকিন তুরফার দিকে তাকিয়ে জোর গলায় বলল, সবকিছুই কি আমার জন্য হয়েছে? শুধু কি আমিই নিয়ন্ত্রণ হারিয়েছিলাম?
আমি না হয় ঘোরের মধ্যে ছিলাম, তুমি তো হুঁশে ছিলে। তুমি কেন সেদিন নিজেকে নিয়ন্ত্রণে রাখোনি? কেন আমাকে প্রশ্রয় দিয়েছিলে? কেন এত কাছে এসেছিলে? কেন সেই বেতাল স্পর্শে সায় দিয়েছিলে? বলো। তুরফা চিৎকার করে বলে উঠল, ভুল করেছি, আমিও সেদিন ঘুরে চলে গিয়েছিলাম। আবেগের মোহে পড়ে সবচেয়ে বড় অন্যায়ের শুরুটা করেছিলাম। পাপ করেছি, মহাপাপ, যার কোনো ক্ষমা নেই। নিয়াজের মতো ছেলেকে ঠকিয়েছি আমি। রাকিন যেন উন্মাদ হয়ে গেল তোরফার কথা শুনে। তোরফার মুখে এমন নিয়াজের নাম শুনে গা জ্বলে গেল তার। চিৎকার করে বলল, এখন স্বামীর জন্য দরদ উঠলে উঠেছে তোমার, তাই না? এতদিন কোথায় ছিল এই দরদ, এই চিন্তা? আমার সাথে বেড শেয়ার করার সময় এই চিন্তা তোমার মাথায় আসেনি কেন? তোরপা অসহায় চোখে রাহিনীর দিকে তাকিয়ে আছে। এই লোকটার সাথে কিসের মোহে পড়ে সে সম্পর্কে জড়িয়ে পড়েছিল? কবে কিভাবে নিয়াজের সাথে তার শারীরিক মানসিক এত দূরত্ব বেড়ে গেল সে নিজেই তা বুঝতে পারল না। এত কিছু তার মাথায় আসছে না। সে শুধু ভাবছে নিয়াজকে কি জবাব দিবে সে, কোন মুখে দাঁড়াবে তার সামনে। সে দু হাত দিয়ে মুখ লুকিয়ে কাঁদতে লাগলো। তোরফার ফোনে অনবরত কল আসছে কিন্তু তোরফা ধরছে না। কল ধরবে কি বলবে? নিজের অপকর্মের কথা সাফাই দিবে সে? একটা অপরিচিত নাম্বার থেকে কল আসতেছে। তুরফা কি ভেবে যেন রিসিভ করলো। ওপাশ থেকে যা শুনলো তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। ফোনটা হাত থেকে পড়ে দুই টুকরো হয়ে গেল। রাকিন তুরফার এই হাল দেখে জিজ্ঞাসা করলো, কি হয়েছে তুরফা? এমন কাঁপছো কেন? তুরফা ঠোঁট কাঁপছে, সে কোনো কথা বলতে পারছে না। রাকিন তার কাছে গিয়ে বাহু ধরে জাকিয়ে বলল, কি হয়েছে কি? কার ফোন ছিল? তুরফা কাঁপা কাঁপা গলায় অস্পষ্ট সুরে বলল, নিয়াজ ব্রেন স্ট্রোক করেছে। স্বামী রেখে যে বউ আরেক পুরুষ মানুষের সাথে রাত কাটায় ফিরে, তার আর যাই হোক ভালো মেয়ে মানুষ বলা যায় না। দেখো গিয়ে, এই চাকরি পাইতেও নিজের রূপ ধোয়া পানি আর কার কার পায়ে ডালছে সে কে জানে। তবে একটা কথা সত্যি, কিন্তু এই মহিলা মনে হয় সব জায়গায় নিজের সেরা পারফরমেন্সটাই দেয়। সেটা হোক নিজের স্বামী বা আরেকজন। এদেরই এদেরই জীবন। ঘরে একটা পায়, বাইরেও আরেকটা নিয়ে থাকে। হাসপাতালের ওয়ার্ড বয় এর মুখে নিজের নামের এসব কুৎসার কথা শুনে লজ্জায় অপমানে মাথা হেট হয়ে আসলো তুরফার। তার কেবলই মনে হচ্ছে এটা একটা দুঃস্বপ্ন, যেটা একটু পরেই ভেঙে যাবে। কিন্তু না, যা হচ্ছে সব বাস্তব। সবকিছুই বন্যার মতো ভাসিয়ে নিয়ে যাচ্ছে। তার কলিগ ফোন করে জানিয়েছে নিয়াজ এর শরীর ভালো না, স্ট্রোক করেছে। এর বেশি কিছু জানে না। তোরফার ভেতরটা অদ্ভুতভাবে গ্রাস করতে শুরু করেছে। কোন মুখ নিয়ে সে নিয়াজের মুখোমুখি হবে? তোরফার মাথা ছিঁড়ে যাচ্ছে। কাল অবধি সব ঠিক ছিল, আর আজকে? তোরফা নিয়াজের কাছে পৌঁছাতে যাবে যত দ্রুত সম্ভব। কোন রকম হসপিটাল থেকে বেরিয়ে সে রাজশাহীর উদ্দেশ্যে রওনা দিল। বাবা নামকরা ডাক্তার। তার মেয়ে বিসিএস ক্যাডার হওয়ার পর তাকে গাড়ি উপহার দিয়েছে যাতে মেয়ের কোনো অসুবিধা না হয়। গাড়িতে উঠেই সিটে সিটে মাথাটা হেলিয়ে দিয়ে তুরফা ড্রাইভারকে বলল, রাজশাহী যাব, নিয়াজের কাজের জায়গায়। গাড়ি চলতে শুরু করলে তুরফা চোখ বন্ধ করে অতীতে ফিরে যায়, যখন সে মেডিকেল কলেজের দিনগুলোতে নিয়াজের মুখোমুখি হয়েছিল। অতীত। কলেজ গেট দিয়ে প্রথম যে ছেলেটি আসবে তাকে গিয়ে তার সামনে হাঁটু গেড়ে বসে তোকে আই লাভ ইউ বলতে হবে। এমনটাই হচ্ছে তোর ডিয়ার। এখন আমরা জানি না সে কে হবে, কিন্তু যে ছেলে হবে তাকেই বলতে হবে। বল রাজি? বন্ধু বান্ধবদের দেওয়ার ডিয়ার শুনে চোখ কপালে উঠল তুরফার। সবে প্রথম স্রেফ শেষ করে দ্বিতীয় বর্ষে প্রথম শেষ করে দ্বিতীয় বর্ষে পা রেখেছি তারা। সারাদিন ক্লাস, পড়াশোনা, আইটেম ক্লিয়ার, ভাইবা নিয়ে ব্যস্ত সময় পার করলেও সুযোগ পেল বাদরামো করতে কেউ পিছপা হয় না। প্রতিদিন কোনো না কোনো দুষ্টু বুদ্ধি মাথায় ছাড়বেই। আজকেও সিঙ্গারা আর চা খাওয়ার ফাঁকে এই ডেয়ার দিয়েছে তারা তোরফাকে। তোরফা বড়লোক বাড়ির মেয়ে, বাবা এই মেডিকেল কলেজেরই ডাক্তার, সেই সাথে তাদের প্রফেসরও। সবসময় চোখে মুখে অন্যরকম একটা ভাব নিয়ে থাকে, কিন্তু মিশুক ধরনের। সবার সাথেই মিশবে, কিন্তু বন্ধুত্ব বেঁচে বেঁচে করবে।
দেখতে সুন্দরী হওয়ায় ব্যাচমেট থেকে সিনিয়র অনেকেই তার প্রেমে হাবুডুবু খাচ্ছে। অন্যদিকে তোফা এদের প্রতি মন নেই। সে মন দিয়ে বসে আছে তাকে যে তার দিকে ফিরেও তাকায় না। তোফা একটা লম্বা শ্বাস নিল। তার বান্ধবী রিমি তাকে কনুই দিয়ে গুঁতো দিয়ে বলল, কি রে, কি ভাবছিস? এই ডিয়ার কিন্তু তোকে নিতেই হবে। আমরা কোনো কথাই শুনবো না। বল রাজি? তোরপা বলল, তোরপা রাজি, অবশ্যই রাজি। এত সহজে তোরপা হার মানে না। ডিয়ার মঞ্জুর। সবাই অধীর আগ্রহে মেন গেটের দিকে তাকিয়ে আছে, কে আসতে পারে। সাধারণত মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে সাধারণত মহিলা রোগীদের আসা যাওয়া বেশি। তুরপা তুরপা ওড়নার মধ্যে দিয়ে নখ গলিয়ে গিট্টু দিচ্ছে আর আর চালাচ্ছে। সেও চিন্তায় আছে, কোন কোন আধ পাগল বুড়ো বা ফকির যেন কেউ না হয়। গড়ি গড়ি ধরে ঠিক 5 মিনিট পর একজন লম্বা চৌড়া দেখতে সুদর্শন যুবক কালো পরা টি-শার্ট, চোখে চশমা আর হাতে সাদা অ্যাপ্রন পরে গেট দিয়ে ঢুকলো। তোরপা শ্বাস ছেড়ে চোখ বন্ধ করে ছিল এক প্রকার। বন্ধুরা চিৎকার দিয়ে উঠলো, তোরপা তোর হিরো আসছে, যা এই সুযোগ, ডেয়ার মিস করিস না। তুরপা বুকে হাত দিয়েছিল, প্রচন্ড নার্ভাস লাগছে তার। বন্ধুদের চিৎকারে চোখ খুলে দেখলো সামনে যে ছেলেটি আসছে সে আর কেউ নয়, যার প্রেমে সে হাবুডুবু খাচ্ছে সে। যে ছেলে আশেপাশে মেয়ে মানুষকে দেখেও না দেখে, কেউ ডাকলেও প্রয়োজনের বাহিরে কথা বলে না, ফাইনাল ইয়ারের সিনিয়র নিয়াজ রাশিদ। তার এই চলন বলন এর জন্য কত মেয়ে ফিদা হয়ে আছে তার উপর। তুরফাও তাদের একজন। বন্ধুরা তুরফাকে সামনের দিকে এক প্রকার ধাক্কা দিতে দিতে ঠেলে পাঠালো। নিয়াজ প্রায় মেন করিডোরের কাছাকাছি চলে এসেছে। তুরফা আকস্মিক এক ঝোড়ো হাওয়ার মতো নিয়াজের সামনে গিয়ে দাঁড়ালো। দুজনের মধ্যে দূরত্ব 5 মিটারেরও কম। তুরফা নিয়াজের সামনে হাঁটু গেড়ে বসে পড়লো, ঠিক যেমন করে কেউ কাউকে প্রপোজ করে। নিয়াজ থমকে যাওয়ার মতো দাঁড়িয়ে আছে। তুরফা সাহস করে বলে উঠল, আমি আপনাকে ভালোবাসি নিয়াজ ভাইয়া। মেডিকেল কলেজে আসার শুরুর দিনগুলো থেকেই আপনাকে আমার ভীষণ ভালো লাগে। আপনার কথা বলার স্টাইল, হাঁটা চলা সবই ভালো লাগে। আই লাভ ইউ। আমি আপনাকে সত্যি ভীষণ ভালোবাসি। এরকম জোরে এক শ্বাস কথাগুলো বলতে থাকলো তোরফা। তার বুকের মধ্যে দুরুম দুরুম করছে, মনে হচ্ছে হৃৎপিণ্ড এখন মুখ দিয়ে বের হয়ে আসবে। আশেপাশের মানুষ তাদের দিকে তাকিয়ে আছে। নিয়াজ ব্যাপারটা বুঝলো, ব্যাপারটা বেশি বেগতিক আর অস্বস্তিকর হওয়ায় আগেই সে বলল, প্রপোজ করার স্টাইলটা ভালো লাগেনি, আর প্র্যাকটিসও করে এসে পরের বার ভালো জায়গায় বুঝে প্রপোজ করবেন। হাসপাতাল এসবের জায়গা না। নিয়াজ কোনো দিকে না তাকিয়ে সোজা চলে গেল তার ক্লাসের দিকে। আর কয়দিন পরেই ফাইনাল ফাইনাল প্রব। সময় বেশি নাই, মাস দুয়েকের মতো হাতে আছে। এখন পড়াশোনায় প্রচুর চাপ। নিজের এসব নিয়ে কোনোদিনও মাথা ব্যথা ছিল না। এই কয়েক বছর সে অনেক প্রপোজাল পেয়েছে, কিন্তু কারো সাথে প্রেম করার ইচ্ছে তার হয়ে ওঠেনি কোনো এক অজানা কারণে। তুরফা নিয়াজের কথা শুনে তো মেরে আছে। সে নিজেই নিজের বিড়বিড় করছে, কি বললো ছেলেটা? প্রপোজ করার স্টাইলটা ভালো লাগেনি, আরো প্র্যাকটিস করতে হবে। এত ভাব, নিজেকে কি মনে করে, হলিউড সিনেমার নায়ক টম ক্রুজ? উহ, যাক, তবুও ভালো মন্দ কিছু বলছে। এই তুরফার হার মানার পাত্রী নয়। নিয়াজ তো তুরফাকেই হ্যাঁ বলবে। তোরপার বন্ধুরা হইচই হৈ হৈ করতে করতে তোরফাকে ঘিরে ধরলো। রিমি বলে বসলো, যে মেয়ে দুই যে মেয়ে তুই কলেজের সবার ক্রাশ, তোর দেখলে অন্য ছেলেদের বুক ধড়ফড় করে, আর সেই কলেজের এই এই ছেলে তোকে কোনোভাবে পাত্তা দিচ্ছে না। কিরে, এখন কি করবি? বাড়ি গিয়ে কি আরো প্র্যাকটিস করবি যেভাবে বলে গেল? তোরপার সামনে দিয়ে তোরপার সামনের দিকে তাকিয়ে বলল, বলেছে যখন সেটাই করতে হবে। যত যাই হয়ে যাক না কেন, এই তোরপার প্রেমে নিয়াজকে পড়তেই হবে। সেদিনের মতো সবকিছু ইস্তফা দিয়ে সবাই ক্লাসে ছুটলো। সেদিনের পর পর হলো আরো বেশ কয়েকটা দিন। এর মধ্য দিয়ে নিয়াজের সামনে তোরফা আর আসেনি। চোখের দেখাতেও নিয়াজ তার আর দেখেনি। সেদিনের পর হঠাৎ করে নিয়াজের মধ্যে তুরফাকে নিয়ে অনেক চিন্তা ভাবনা চলে এসেছে অজান্তেই।
এর আগে বহু মেয়ের কাছে থেকে প্রপোজাল পেয়েছে সে, কিন্তু ফিরিয়ে দেবার পর কোনোটাই তাকে ভাবায়নি। এই প্রথমবার তুরফার বিষয়টা তাকে ভাবাচ্ছে। এই কয়দিন সে তুরফাকে নিয়েই ভেবেছে। বারবার সেদিনের সেই প্রপোজের কথার দৃশ্যটা চোখের সামনে ভেসে উঠছে। এই কয়েকদিন যখনই সে করিডোরের সামনে দিয়ে নিজের ক্লাসে যায় তখনই মনে পড়ে তুরফার কথা। হঠাৎ করে আজকে ভীষণ মনে পড়ছে। এদিক ওদিক তাকাতেই তুরফার ব্যাচের কয়েকজন পাশ দিয়ে যাচ্ছিল। নিয়াজকে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই তাকে সালাম দিল। একজন ছেলে বলল, কেমন আছেন ভাইয়া? নিয়াজ হালকা হেসে বলল, আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমাদের খবর কি? কেমন আছো? পড়াশোনা কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমরাও ভালো আছি। নিয়াজ মনে মনে তুরফার কথা ভাবছে। ওদেরকে জিজ্ঞাসা করবে কিনা সেটা নিয়ে ইতস্তত করছে। যদি উল্টোপাল্টা কিছু ভাবে। তারপরেও বেশ কৌশলে জিজ্ঞাসা করলো, তোমাদের দলের সেনাপতি কোথায়? তাকে দেখা যাচ্ছে না যে? সবার বুঝতে সময় লাগলো। তারা প্রথমে ঠিক বুঝলো না নিয়াজ কার কথা বলছে। সবাই একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছে। নিয়াজ সেটা বুঝতে পেরে বলল, সেদিন যে মেয়েটা কি যেন নাম যেন আমার সাথে কথা বললো, সে কোথায়? তাকে দেখছি না যে। সবাই এবার বুঝতে পারল নিয়াজ তুরফার কথা জানতে চাইছে। বেশ অবাকই হলো তারা। তাদের একজন বলল, তুরফার কথা জানতে চাইছেন ভাইয়া? ও আজ প্রায় এক সপ্তাহ ধরে অসুস্থ। আবহাওয়া চেঞ্জ হয়েছে তো, জ্বর ঠান্ডা আর কাশি হয়েছে খুব, তাই কলেজে আসছে না। নিয়াজ মনে মনে বেশ চিন্তিত হলো বটে, কিন্তু বাহিরে প্রকাশ করলো না। সবাইকে বিদায় জানিয়ে নিজে কাজে গেল। বাকিরাও আর মাথা ঘামালো না এই বিষয়টা নিয়ে। নিয়াজের এই অস্থিরতা আরো বাড়লো রাতের বেলা শুয়ে শুয়ে যখন তোরফার কথা আরো বেশি মনে পড়ছিল তার। মেয়েটা কেমন আছে জানতে ইচ্ছে করছে তার। এই প্রথম সে বুঝতে পারছে তার সাথে কিছু একটা হতে যাচ্ছে সে আগেই অনুভব করেনি। একটু অন্যরকম কিছু, যা তাকে শান্তি দিচ্ছে না, অস্থির করে তুলছে। কিন্তু কেন? কি এমন হলো? কি আছে এই মেয়ের মধ্যে? দেখতে দেখতে পার হলো আরো 3 দিন। তুরফা এখন ক্যাম্পাসে ফেরেনি। নিয়াজ প্রতিদিন তুরফাদের ক্লাসের করিডোর দিয়ে চেয়ে দেখে, কিন্তু তুরফার দেখা মেলে না। বিষণ্ণ মনে আবার সে ফিরে যায় নিজের ক্লাসে। পরের দিন নিয়াজ রাতের বেলা কোচিং এ ক্লাস নিয়ে হোস্টেলে ফিরছিল। পায়ে হেঁটেই ফিরছিল। অনেকটা অন্যমনস্ক হয়েই হাঁটছিল সে। হঠাৎ করে কখন যে অসাবধানতায় রাস্তার মাঝখানে চলে এসেছে কিছুই বুঝতে পারেনি। ঠিক তখনই সামনে থেকে আসা একটা কালো গাড়ি তার সাথে ধাক্কা লাগে। নিয়াজ টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে যায় রাস্তার ধারে। ইতিমধ্যে বার ইতিমধ্যে বিয়ে হয়ে গেছে। গাড়ি থেকে একজন মধ্যবয়স্ক লোক আর তার সাথে একজন মেয়ে বের হয়ে আসে। বিড়ি টেলে তার কাছে গিয়ে দাঁড়াতে মেয়েটা চিৎকার করে বলে ওঠে, নিয়াজ ভাইয়া! মেয়েটি আর কেউ নয়, তোরপা নিজেই। তোরপার বাবাও নিয়াজকে চিনে ফেললো, তারই ছাত্র নিয়াজ। তোরপা হতভম্ব হয়ে নিয়াজের রক্তমাখা মুখের দিকে তাকিয়ে আছে। কপাল ছুঁয়ে ছুঁয়ে লাল স্রোত নেমে যাচ্ছে। তোরফা দৌড়ে গিয়ে নিয়াজের মাথাটা আলতো করে নিজের কোলে তুলে তাকে ডাকতে শুরু করলো। নিয়াজ আসর হয়ে অচেতন হয়ে আছে। এদিকে তোরফার অবস্থা বেগতিক। সে আতঙ্কিত গলায় তার বাবাকে বলল, বাবা তাড়াতাড়ি নিয়াজ ভাইয়াকে হাসপাতালে নেওয়া দরকার। মাথায় ব্যথা পেয়েছে, হাতটাও ফ্র্যাকচার হয়েছে বলে মনে হয়। ভাইয়া চোখ খুলুন, কিছু হয়নি, আমরা হাসপাতালে যাব এখনই। তোরফার বাবা বিন্দুমাত্র সময় অপচয় না করে ড্রাইভারের সাহায্যে নিয়াজকে গাড়িতে তুলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। মিনিট পাঁচেকের মধ্যে পৌঁছে গেল তারা। হাসপাতালের কাছে গাড়ি এসে থামতেই ওয়ার্ড বয় স্ট্রেচার নিয়ে এসে দাঁড়ালো। সবাই মিলে দরাদরি করে নিয়াজকে স্ট্রেচারে করে জরুরি বিভাগে নিয়ে গেল। তোরপা ছেলেটার মাথায় তার ওড়না দিয়ে চেপে ধরেছিল চেপে ধরেছিল এতক্ষণ। সেটা সই তাকে ভেতরে নিয়ে গেল। তুরফার বাবা যেহেতু সিনিয়র ডাক্তার, তারাও তিনিও সাথে গেলেন। তুরফা বাহিরে অস্থিরতা আর উৎকণ্ঠা নিয়ে দাঁড়িয়ে আছে। প্রায় আধ ঘন্টা পর তুরফার বাবা জরুরি বিভাগের ওয়ার্ড থেকে বের হয়ে আসলো, সাথে আরো একজন সিনিয়র ডাক্তার। বাবাকে দেখে তুরফা এগিয়ে গিয়ে বলল, কি অবস্থা বাবা? এখন নিয়াজ ভাইয়ার? উনি ঠিক আছে? গুরুতর কিছু হয় নাই তো? তোরফার বাবা মেয়ের দিকে এক পলক তাকালেন। মেয়েটা কয়েকদিন এত জ্বরে একদম কাহিল হয়ে গেছে। ভাগ্য ভালো ডেঙ্গু টাইপ কিছু হয়নি। মেয়ের অস্থিরতা দেখে বললেন, নিয়াজ ঠিক আছে, খুব বেশি ব্যথা পায়নি। যে আশঙ্কা করেছিলাম তেমন কিছু হয়নি, অল্পের উপর দিয়ে গেছে।
মাথা ব্যথা পেয়েছে, চামড়ার উপর দিয়ে গেছে বিদায় ব্লাড বেশ খানিকটা বের হয়ে গেছে। হাতে ব্যথা পেয়েছে কিন্তু ফ্র্যাকচার হয়নি। অল্পের জন্য বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেছি আমরা। হলে তো আরো বড় কিছুই হতে পারতো। গাড়ির স্পিড স্লো ছিল, তাই রক্ষা যাত্রায় হঠাৎ করে এমন হয়েছে, তাই জ্ঞান হারিয়েছে, স্যালাইন চলছে। তোর পা হাঁপ ছেড়ে বাঁচলো যেন। এতক্ষণে জানে পানি আসলো তার। একটু এদিক ওদিক হলে কি থেকে কি হয়ে যেতে পারতো, মনে মনে আওড়ালো। আচ্ছা, লোকটা এরকম অন্যমনস্ক হয়ে রাস্তায় হাঁটছিল কেন? এত কেয়ারলেস কিভাবে হয় একজন মেডিকেল কলেজের স্টুডেন্ট? সুস্থ হোক, তারপর এই নিয়ে বকাঝকা করতে হবে। নিজে যদি এরকম কেয়ারলেস হয় তাহলে দুদিন বাদে ডাক্তার হয়ে রুগীকে ট্রিটমেন্ট দিবে কিভাবে? তুরফা তার বাবাকে ফের বলল, বাবা, আমি একটু ভাইয়াকে দেখে আসি। তুরফার বাবা বলল, হ্যাঁ যাও, কোনো সমস্যা নেই, জ্ঞান ফিরেছে এখন ওর। যদি যদি ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। তুরফার বাবা অনুমতি পেয়ে ধীর পায়ে গেল, কেবিনে ঢুকলো। ভিতরে ঢুকতেই দেখা গেল নিয়াজের সাদা চাদরে আধা শরীর ঢেকে আছে, মাথা আর হাত ব্যান্ডেজ করা, ক্যানোলা করা, স্যানেল চলছে। নিয়াজ ঘুমিয়েছে কিনা বুঝতে পারছে না, তুরফা ডাকবে কিনা সেটাও বুঝে উঠতে পারছে না। তুরফা নিয়াজের ভালো মতো দেখে আবার ফিরে যেতে নিলে নিয়াজ তাকে ডেকে ওঠে, মিস তুরফা। তুরফার বুকটা দপ করে উঠলো যেন। নিয়াজ জেগে আছে, তার মানে এখনো ঘুমায়নি। তুরফা বলল, আপনাকে তো ঘুমের ওষুধ দেওয়া হয়েছে, ঘুমাননি? নিয়াজ তার দিকে তাকিয়ে আছে। মেয়েটার অসুস্থতার মুখ শুকিয়ে গেছে কয়েকদিনে। মনে হচ্ছে জ্বর ভালো কাবু করেছে তাকে। নিয়াজ এর চোখে ধীরে আসছে ঘুম, চোখ লেগে আসছে তার। ঘুমে তলিয়ে যাওয়ার আগে জড়ানো গলায় বলল, একটা কথা ছিল মিস তুরফা। আমাকে ভেতরে বাহির থেকে শেষ করে দেওয়ার জন্যই তোমার এত অভিনয়। তুমি প্রচন্ড জেদি, একরোখা এবং আত্মকেন্দ্রিক একটা মেয়ে একটা, আমি জানি। যা মুখ দিয়ে বের করো সেটাই করে দেখাও, সেটাই তোমার ছাই। তুমি কি তোমার জেদের ছাওয়াতে আমাকেও নিলামে তুলেছো তুরফা? আমাকে যে ভালোবাসার দাবি করো সেটা নিজের জেদের জন্য। বন্ধুদের কাছে বাজি ধরেছো আমাকে নিয়ে, তাই তোমার এত নাটক। সম্পর্কের একটা বছর পর নিয়াজ প্রচন্ড রাগে, ক্রোধ আর হতাশায় আহাজারে নিয়ে তুরফাকে কথাগুলো বলল। নিয়াজ প্রচন্ড মানসিকভাবে ভেঙে পড়া একজন মানুষ হিসেবে তাকে মনে হচ্ছে এখন। যদিও নিয়াজ ভীষণ শক্ত মনের আর সাহসী মানুষ, এত সহজে কোনো অস্থিরতা তাকে কাবু করে না। ইন্টার্নশিপ শেষের দিকে, কেরিয়ার নিয়ে অনেক ধরনের চিন্তা ভাবনা তার। এরই মধ্যে তুরফা বিষয়টা তাকে অনেক ভাবাচ্ছে। সম্পর্কের একটা বছর পর গিয়ে মনে হচ্ছে তুরফার সাথে সম্পর্কে আসাটা তার জন্য ভুল সিদ্ধান্ত ছিল। যতটা যত্ন নিয়ে সে তুরফাকে ভালোবাসে, তুরফার মধ্যে সেটা অনেক কম। তুরফার চোখে মুখে বিরক্তির ছায়া। কফির কফির কাপটা মুখ থেকে নামিয়ে রেখে বলল, তুমি কি আমাকে এসব বলার জন্য এখানে ডেকেছো? তুমি জানো না সামনের থার্ড ইয়ার সব ফাইনাল। এখন পড়াশোনা নিয়ে কি পরিমাণ ব্যস্ততা। অযথা সময় নষ্ট করার জন্য তোমার এই সময়টাই মনে হলো? নিয়াজের চোখে মুখে যেন আরো বিষাদে ভরে গেল। এই প্রশ্নের উত্তরে প্রশ্ন করলো, মানুষকে দিনরাত 24 ঘন্টা বই মুখে গুজে গুজে থাকে তুরফা। তোমার ফাইনালের এখনো 2 মাস বাকি। তুমি এখন আমাকে পরীক্ষার ব্যস্ততা দেখাচ্ছ। ভুলে যেও না এই পরীক্ষাগুলো আমারও পার করে আসতে হয়েছে। আমি জানি মানুষ মানুষ কখন পড়ে। তোরফা যেন আরো বেশি বিরক্ত হলো। তার এসব ভালো লাগছে না। সে ভেবেছিল প্রেম ভালোবাসা এসব জীবনের একটা ফ্যান্টাসি, একটা অ্যাডভেঞ্চার, একটা একটা ভাব দেখানো কাজ, যাতে নিজেকে অন্যদের সামনে আরো বেশি শো অফ করা যায়। সে নিজেকে যতটা সহজভাবে হেলাফেলা করে নিতে চেয়েছিল ততটাও সহজভাবে সব মেনে নেওয়ার পাত্র নিয়াজ নয়। তুরফার জেদ নিজেকে আরো বেশি কঠিন করে ফেলেছে। এই 1 বছরের প্রেমের শুরুর দিনগুলো বেশ ভালোই যাচ্ছিল তাদের। কথা বলা, ঘুরতে যাওয়া, সিনেমা দেখা সবই হচ্ছিল। নিয়াজের ব্যস্ততা বেড়ে যাওয়ার পরেও সে যথাসাধ্য চেষ্টা করে তুরফাকে সময় দেওয়ার। অন্যদিকে তুরফা এই বিষয় নিয়ে অন্যমনস্ক হয়ে থাকে। আগের মতো কথা বলে না, দেখা করতে চায় না, কিছুই বলে না। এই পড়া সেই পড়া, আজকের পরীক্ষা, কালকে ভাইবা, হাবিজাবি কত কিছু। নিয়াজও এসব মেনে নিয়েছিল সরল মনে। ডাক্তারি পড়াশোনা মানে অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যেতে হয়। কিন্তু না, নিয়াজের ভুল ভেঙে যায় এক সময়।
দিনের পর দিন তুরফা যখন অবহেলা আর এড়িয়ে যাওয়ার মাত্রা বাড়িয়ে দিল, তখন থেকে নিয়াজের আর কিছুই ভালো লাগে না। নিয়াজের চোখের সামনে তুরফাকে যেদিন সে মিথ্যা কথা বলতে দেখেছে, সেদিন থেকে এই সম্পর্ক থেকে সে বেরিয়ে আসতে চেয়েছে। তোরফা বলল, সবাই কখন উম, সবাই কখন পড়ে আমি জানি না, কিন্তু আমি পড়ি, আমার পড়তে হবে। আমি কখন কিভাবে পড়বো সে জবাবদিহি তো এখন তোমাকে করতে হবে। নিয়াজ হতবাক হয়ে গেল তুরফার কথা শুনে। এই সেই তুরফা যে নিজে থেকে বলেছিল সে নিয়াজকে ভালোবাসে, ওকে ছাড়া বাঁচবে না। সেদিনের প্রেম নিবেদন করা মেয়েটা আর আজকের তুরফার মধ্যে সে অনেক তফাৎ দেখতে পাচ্ছে। নিয়াজ সংযত স্বরে বলল, সাধারণ প্রশ্নকে জবাবদিহি বলছো কেন? যদি যদি আসলে জবাবদিহি চাই, তাহলে আমি অন্য কিছু নিয়ে তোমার কাছে জবাব চাইতে পারি। কি নিয়ে জবাব চাইতে পারো? কি জবাব চাও তুমি আমার কাছ থেকে? তুমি যে তোমার বন্ধুদের সাথে রিসোর্টে লেট নাইট পার্টি করতে গিয়েছিলে, সেটা বলার প্রয়োজন মনে করোনি কেন? সেদিন যখন আমি দেখা করতে বলেছিলাম, মিথ্যা বলেছিল কেন? তুমি অসুস্থ, বের হতে পারবে না, তুমি বললেই দেখা করতে হবে? আমার কি ব্যক্তিগত স্বাধীনতা নাই? কোথায় কোথায় যাব, কি করব, সব তোমাকে বলে যেতে হবে? নিয়াজের মাথা কাজ করছে না, তার আর কিছুই বলার রুচি হচ্ছে না। তবুও বলল, ব্যক্তিগত স্বাধীনতা থাকবে না কেন? অবশ্যই থাকবে। এর জন্য নিজের বয়ফ্রেন্ডের সাথে মিথ্যা অজুহাত দেখিয়ে লেট নাইট পার্টি করার দরকার ছিল না। সত্য বললেও আমি তোমাকে আটকাতাম না নিশ্চয়ই। তোরফা আর কিছু বলতে ভালো লাগছে না। নিয়াজের সাথে বকবক করতে ইচ্ছে করছে না তার। তোরফার এমন বিরক্তি দেখে নিয়াজ কঠিন কিছু বলার সিদ্ধান্ত নিল। চোখ মুখ শক্ত করে সে বলল, আমার মনে হয় আমাদের এই সম্পর্কে জোরালো জোরালো কোনো অনুভূতি নেই যেটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। তাই আমাদের এখানেই থামা প্রয়োজন। লেটস ব্রেক আপ অ্যান্ড ইন দিস ম্যাটার হেয়ার। এটা বলেই দ্রুত উঠে গেল, রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেল সে। তুরফাকে কিছু বলার সুযোগও দেয়নি সে। তুরফা প্রথমে বুঝতে পারেনি কি হলো, যখন বুঝলো হতভম্ব হয়ে গেল। নিয়াজ যে সত্যি এতটা সিরিয়াস হয়ে গিয়ে এভাবে ব্রেকআপ করে ফেলবে, সেটা আশা করেনি সে। সে ভেবেছিল নিয়াজ তাকে প্রচন্ড ভালোবাসে, কোনো কিছুর বিনিময়ে হলেও তাকে ছেড়ে যাবে না। এখন তুরফা যতই যাই করুক না কেন, যতই ভাবে এড়িয়ে যাক না কেন, নিয়াজ তার সাথে ব্রেকআপের চিন্তা করবে না। তুরফা সেই ভাবনার বুড়ো আঙ্গুল দেখিয়ে নিয়াজ চলে গেল। তুরফা তবুও দমে গেল না, ভিড় করে আওড়ালো, কতক্ষণ আর রাগ করে থাকবে? একদিন, দুদিন, খুব বেশি হলে 7 দিন। তারপর ঠিক যে লেজ নাড়াতে নাড়াতে এই তুরফার কাছেই আসতে হবে। ওসব ভেলকিবাজি দেখা আছে অনেক। রেস্টুরেন্ট থেকে বের হয়ে নিয়াজের প্রচন্ড খারাপ লাগতে শুরু করলো। মন মেজাজ খারাপ হয়ে আছে। যে ছেলেটা জীবনে প্রেম কি জিনিস বুঝতেই চায়নি, প্রেমে পড়তে চায়নি, সে ছেলে হঠাৎ করে প্রেমে পড়লো, ভালোবাসলো, তাও একজন ভুল মানুষকে, যে কিনা কখনো তাকে ভালোবাসার চেষ্টাই করেনি। নিছক ছেলে খেলা করে এসেছে এতদিন, অথচ কত শত প্রেমের প্রস্তাবের ভিড়ে সে শুধু চেয়েছিল এমন একজন মানুষ যে শুধু তাকে ভালোবেসে ভালোবাসা দিয়ে যত্নে রাখবে। তুরফার মিথ্যা কথা, বাহানা আর অবহেলা যখন কষ্ট দিচ্ছিল নিয়াজকে, তখন আরো এক সত্যি তার সামনে আসলো। তুরফাকে খুঁজতে নিয়াজ একদিন তার ক্লাসের সামনে যায়, কিন্তু না পেয়ে এদিক ওদিক খুঁজতে থাকে। ঠিক তখনই তুরফার বন্ধু বান্ধবদের কথা শুনতে পায় সে। তাদের একজন বলছিল, তুরফা আজকাল নিয়াজ ভাইয়াকে একদম সময় দেয় না, কেমন অবহেলা করে, আবার মিথ্যা কথা বলে এড়িয়েও চলে। সেদিন রিসোর্টে যাওয়ার বিষয়টা নিয়াজ ভাইয়ার কাছ থেকে পুরোপুরি লুকিয়ে গেছে। শুধু কি তাই, ও যে ওখানে গিয়ে ড্রিঙ্কস করেছে, তারপর ভাইয়াকে নিয়ে কত কি বললো আমাদের সামনে। রিমি বলল, তুফার এইটা জেদ ছিল নিয়াজ ভাইয়াকে ওর পেছনে ঘোরানোর জন্য। কারণ নিয়াজ ভাইয়া শুরুতে ওকে পাত্তা দিত না, ইভেন কোনো মেয়েই প্রেমের জন্য পছন্দ করেনি, ওইটাই ওর ইগোতে লেগেছিল। এই জন্যই সে ভাইয়ার সাথে ভালোবাসার নামের নিজের পিছনে ঘুরিয়েছে। এখন আর কোনো আগ্রহ কাজ করছে না, তাই ভাইয়াকে আর পাত্তা দিচ্ছে না। এদিকে নিয়াজ ভাইয়া সত্যি তুরবাকে অনেক ভালোবাসে, খুব কেয়ার করে। ভাইয়া ভীষণ ভালো মানুষ। এটা আসলেই ভালো হচ্ছে না।
ওদের মধ্য সুমন নামের একটা ছেলে বলে উঠল, তোর মনে হয় সে তুরফা আমাদের সাথে ডিয়ার নিয়ে বাজি ধরেছিল যে সে দেখিয়েই ছাড়বে ভাইয়াকে, ওকে নিজ থেকে ভালোবাসবে। ও এই বাজিতে জিতবেই, ও হার মানবে না। হলো তাই। আসলে তুরফা নিজেই ইগো স্যাটিসফাই করার জন্য এসব করেছে। ও ভাইয়াকে ভালো টালো কিছুই বাসে না। বন্ধুরা আরো কিছু বলছিল, যা শুনলো সেটার পর থেকে আর কিছুই শুনতে ইচ্ছে করছে না। নিজেকে অনেক বড় বোকা মনে হলো নিয়াজের। জীবনের এতগুলো দিন, এত সুন্দর মুহূর্তগুলো ভুল মানুষের পেছনে ব্যয় করেছে সে। সেই দিন থেকে তুরফার উপর তার মন বিষাদ ফিদা হয়ে গেছে। সে শুধু আজকে দেখা করতে চাইছিল এই ব্রেকআপ করবে বলে। সে আর সেই মানসিক অশান্তি নিতে পারছে না। সামনে তার বিসিএস পরীক্ষা, অনেক পড়াশোনা আছে। ভালো ডাক্তার হতে হবে, প্রতিষ্ঠিত হতে হবে। মানুষের সেবা করার যে ইচ্ছা সেটা পূরণ করতে হবে। অনেক কিছু করার আছে তার। এসব ভাবলে আর চলবে না। যা গেছে সে আর ফিরে তাকাতে গেলে সে শুধু কষ্টই পেতে হবে। ভুল ছিল সেসব, ভুল সব। ৬ মাস পর। কিরে দোষ, আজকালকা তো তোর কোনো খবরই পাওয়া যায় না, এত ব্যস্ত থাকিস। বিসিএস ক্যাডার হয়ে আমাদের ভুলেই গেছিস বেটা। কোনো খোঁজখবর নেই, ফোন কল নেই, একদম চুপ হয়ে গেছিস। বৈরাগী হয়ে গেলে নাকি নতুন চাকরি পেয়ে? অনেকদিন পর নিজের অনেক কাছের বন্ধুর সাথে এমন অভিযোগ শুনে নিয়াজ হেসে ফেলে। আসলে সে আর আগের মতো নেই। হঠাৎ করে জীবনের সবকিছু কেমন চেঞ্জ হয়ে গেল। তুরফার সাথে ব্রেকআপের পর কয়েকটা দিন সে খুব বেশি উম, মনমরা হয়ে থাকতো। বারবার তুরফার কথা মনে পড়তো। পড়াশোনা বা কাজ কোনো কিছুতেই মন বসতো না। খাওয়া দাওয়া ঠিক ছিল না, কেমন ঝিম মেরে থাকতো। এইভাবে কয়েকদিন চলে যাওয়ার পর সে নিজেকে গুছিয়ে নিতে পেরেছিল। তারপরে বিসিএস পরীক্ষা, ডাক্তারদের জন্য বিশেষ যে সার্কুলার সেটা হয়ে গেল। এই সুযোগে হাতছাড়া করতে চাইল না নিয়াজ। নিজের সব খারাপ লাগা একপাশে রেখে পড়াশোনা শুরু করলো। দিনরাত এক করে পড়তে লাগলো। উদ্দেশ্য একটাই, পরীক্ষায় পাশ করা। পরীক্ষা নিয়ে এত বেশি ডুবে গিয়েছিল যে দিন দুনিয়ার খেয়াল ছিল না তার। পরিশ্রমের বিনিময়ে ফল পেয়েছে সে। বিসিএস পরীক্ষায় পাশ করেছে সে। এখন সে একজন বিসিএস ক্যাডার। আর কিছু তাকে মন খারাপ করতে পারে না। তবুও থেকে থেকে তুরফার কথা তার ভীষণ মনে পড়ে। মেয়েটা দেখতে ইচ্ছে করে। নিয়াজ তাকে সবকিছু থেকে ব্লক করে রেখেছে, যাতে কোনো সুযোগ আর পিছু টান না তাকে। তবুও মনে পড়ে। এই অনুভূতি প্রতি সে খুব বিরক্ত। আজকে বন্ধুদের আড্ডায় অনেকদিন পর এসেছে সে। গেজেট পাস হয়ে গেছে, নতুন কর্মস্থলে যেতে হবে আর কিছুদিন পরে। তাই সবার সাথে দেখা করতে আসা। আড্ডার হাসরের হইচই এর মধ্যে রিমন নিয়াজের হাতে তার বিয়ের কার্ড ধরিয়ে দিয়ে বলল, সামনের সপ্তাহে আমার বিয়া। পারিবারিকভাবে হঠাৎ করে বিয়ে ঠিক হয়েছে। আমি চাই তুই আসবি। অনেক তো জুটলি এতদিন, এখন একটু আনন্দ করে আমাদের সাথে। কোনো কোনো না শুনবো না। আবার কবে এইভাবে একসাথে মিলে কোনো এক অনুষ্ঠানে যোগ দেওয়া হবে কে জানে। নিয়াজ রিমনের দিকে চাইলো। ছেলেটা অনেক আশা করে বিয়েতে যাবার জন্য বলেছে। বাকি বন্ধুদের মুখের দিকে চাইলো। তাদেরও চোখের চাহনি একই কথা বলছে। নিয়াজও মনে মনে ভাবলো, ঠিকই তো, অনেকদিন লুকোচুরি হলো, আর একটু মনকে বিশ্রাম দেওয়া যাক। নিয়াজ ঠোঁট প্রসারিত করে হাসলো, রিমনের কাঁধ চাপড়ে বলল, কিরে, তাহলে তুই জীবিত থেকে বিবাহিত হওয়ার জন্য রেডি হচ্ছিস? ব্যাচের প্রথম বন্ধু, বিয়ে বলে কথা। অনেকদিন বিয়ে শাদির দাওয়াত পাই না। বুরহানি আর কাচ্চির বিরিয়ানি মিস করা যাবে না। তুই তো জানিস আমার আবার বিরিয়ানি খুবই পছন্দ। আমি অবশ্যই যাব, বেঁচে থাকলে ইনশাআল্লাহ। অনেকদিন নিয়াজের হাসি মুখ দেখে সবার অনেক ভালো লাগলো। আরো কিছুক্ষণ চায়ের কাপে আড্ডা জমলো। বেশ অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর সবাই বিদায় নিয়ে যে যার ঘরে ফিরেছে। নিয়াজ রাস্তায় রিক্সার জন্য দাঁড়িয়ে আছে। এমন সময় তাকে প্রায় চুই চুই করে একটা রিক্সা পাশ দিয়ে চলে গেল। স্পিড কিছুটা কম ছিল। নিয়াজ বেখেয়ালে এক পলক তাকিয়েছিল। কেন যেন তার মনে হলো রিকশায় তুরফা ছিল। অনেকদিন পর সেই গলার সুর শুনতে পেয়েছে সে। মনের ভ্রমও হতে পারে। আজকাল তুরফাকে মনে পড়ছে, মনে করতে চায় না, তারপরেও মনে পড়ে। বিড়বিড় করে নিজের মনে আওড়ালো, ভালোই যখন বাসনায়, কেনই বা এসেছিলে মন নিয়ে রং তামাশা করতে।
নিয়াজ এর পরদিন নিয়াজ এর পরবর্তী ২ দিন খুব ব্যস্ততার মধ্যে দিয়ে গেল। যেহেতু বিয়ের দাওয়াত, তাও আবার কাছের বন্ধুর বিয়ে, তাই ভালো কাপড় পরতেই হবে দাওয়াতের জন্য। কিন্তু নিয়াজের গায়ের আগের কোনো পাঞ্জাবি বা স্যুট অস্বাভাবিকভাবে অস্বাভাবিকভাবে হলেও আর ফিট হচ্ছিল না। ওর ওজন বেড়ে যাওয়ার জন্য এমনটা হয়েছে, তাই নতুন করে আবার শপিং করতে হলো। বিয়ে হচ্ছে শহর থেকে দূরে, গাজীপুর এর এক নামকরা রিসোর্টে। মেয়ের ইচ্ছে সে ডেস্টিনেশন ওয়েডিং করতে চায়। বন্ধু রাজি, তাই নিয়াজ সবার সাথে সেখানেই যাচ্ছে। তাদের রিসোর্টে পৌঁছাতে বেশ অনেক রাত হয়ে গেল। সেখানে খেয়ে দিয়ে যে যার বরাদ্দকৃত রুমে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকালে হলে বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে যাবে। সকালবেলা থেকে বিয়ের নানান কাজ এদিক ওদিক সবাই ছুটছে। সবাই বরকে নিয়ে ব্যস্ত। এর মধ্যে কনের পক্ষরাও রিসোর্টে পৌঁছে গিয়ে যে যার মতো বিশ্রাম নিচ্ছে। বিয়ে পড়ানো শুরু হবে জোহরের নামাজের পর। বরপক্ষ হৈ হৈ করতে করতে হল রুমে প্রবেশ করলো। গেট ধরেছে মেয়ে পক্ষ। সবাই কিছুটা উচ্ছ্বসিত মুখে বাকবিতণ্ডা করছে। মেয়ে পক্ষের অনেক মেয়েরাই বলছে ২০,০০০ টাকা না দিলে তারা ভেতরে ঢুকতে দিবে না। এটা শুনে সবার মধ্যে হুলস্থুল লেগে গেল। নিয়াজের অবস্থা বেগতিক দেখে বলল, ২০,০০০ টাকা দিয়ে ঢুকতে হবে? মগের মূল্য নাকি? ৫,০০০ টাকা দিব, রাজি থাকলে বলেন, না হলে বরকে আমরা বউ ছাড়াই নিয়ে যাব। বিড়টেলে একজন মেয়ে দ্রুত পায়ে মনে হচ্ছিল যেন ঝড়ের বেগে আসছে। সে বলতেই বলতেই আসলো, আমরাও আমাদের মেয়েকে মাগনা মাগনা কারো হাতে দিব না। আমাদের মেয়ে কি বানের জলে ভেসে এসেছে নাকি? বরের যদি সুন্দর বউ হাতছাড়া করার শখ থাকে, তাহলে তাকে বিয়ে ছাড়াই যেতে হবে, গিয়েও পস্তাতে হবে। কিরে, ঠিক কিনা বল? হঠাৎ চেনা নারীর কণ্ঠ শুনে নিয়াজ থমকে গেল। এই কণ্ঠ তার চেনা, অনেক চেনা। এটা তো পাশ ফিরে সামনে তাকাতেই সে দেখতে পেল সেই চেনা নারীকে, যার সাথে তার বহুদিনের যোগাযোগ নেই। সেই নারী নিজেও তার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। নিয়াজ মনে মনে আওড়ালো, তুরফা এখানে? এখানে কি করব? এখানে কি করব? তার মুখোমুখি হব নাকি এড়িয়ে যাব? বিয়ে বাড়ি থেকে চলে যাব? তুরফা চুপ হয়ে আছে। সে একটা কথাও বলছে না। সে নিজেও আশা করেনি এভাবে নিয়াজের মুখোমুখি হতে হবে। ৬ মাস ৬ মাস আগে নিয়াজ ব্রেকআপ করে চলে যাবার পর সে এতদিন প্রচুর আত্মগ্লানিতে ভুগেছে। প্রথম কয়েকদিন গায়ে না লাগালেও পরে নিয়াজকে প্রচুর মিস করত সে। কথা বলার চেষ্টা করেও লাভ হয়নি। সব জায়গা থেকে ব্লক করে দিয়েছিল নিয়াজ। কোনোভাবেই যোগাযোগ হয়ে ওঠেনি আর। কিন্তু নিয়াজকে তার ভীষণ মনে পড়তো। তারপর যখন শুনলো নিয়াজের বিসিএস হেলথ ক্যাডারে হয়ে গেছে, তখন সে বেশ খুশি হয়েছিল। বারবার মনে হতো যদি একবার দেখা করার সুযোগ পেত সে, তাহলে সরি বলতো। সুযোগ কি পেল সে? তুরফাকে চুপচাপ হয়ে যেতে দেখে মেয়েরা আর অসুবিধা করতে পারে নাই। তারা ৫,০০০ টাকা নিয়েই গেট ছেড়ে দেয়। তারপর তারা যে যার মতো হলে গিয়ে বসলো। নিয়াজের বন্ধুরা অবাক হয়ে গেছে তুরফাকে দেখে। পরে জানতে পারলো তুরফা কনের মামাতো বোন। সবাই নিয়াজকে বুঝালো, এটা একটা কাকতালীয় ঘটনা ছাড়া আর কিছুই না। তুই খাবি দাবি আনন্দ করো নিজের মতো। বিয়ে শেষ হলে যে যার মতো আবার চলে যাব। নিয়াজ এভাবেই বসেছিল একমনে। বসে থাকতে থাকতে নিয়াজ এই ভালো লাগছিল না। তাই এদিক ওদিক একটু হাঁটাহাঁটির জন্য বের হলো। সামনে বেশ বড় খোলা জায়গা, মানুষজন নেই সেখানে। নিয়াজ গিয়ে দাঁড়াতেই কে যেন তার হাত টেনে আড়ালে নিয়ে গেল। নিয়াজ তার হাত ধরার মালিককে ভালো করে ভালো করে চেনে। এটা আর কেউ না, তুরফা। কি চায় সে? কেন এই আচরণ? কি করবে কি করবে না তো উল্টোপাল্টা? নিয়াজ কিছু বলার আগেই তোরফা বলল, আমাকে মাফ করে দাও নিয়াজ। তোরফার বিচলিত গলা। নিয়াজ মুখ তুলে চাইল। কতদিন পর সে এই মুখটা দেখছে, তার হিসাব তার জানা নাই। নিয়াজ শান্ত স্বরে বলল, কিসের জন্য মাপ চাইছো? কি করেছো তুমি আমার সাথে? তুরফা চোখ নামিয়ে নত মুখে বলল, তোমার ভালোবাসাকে নিজের রূপের দম্ভের সাথে বাজি ধরে নিলামে তুলেছিলাম তার জন্য। নিয়াজ তাচ্ছিল্যের সুরে হেসে বলল, আর তোমার করা অবহেলা, অপমান, সেসব কিছুর হিসাব কিভাবে দিবা?
আমার দিন-রাতের সেই ভিতরে বাইরে জমে থাকা অভিমান, অভিযোগ, অভিযোগ, অনুযোগ এর খাতাও বাকি জমা আছে। তুরপা হঠাৎ করে আকস্মিক এক কাজ করে বসল। দিক ভুলে নিয়াজকে চাপটে জড়িয়ে ধরে বলল, সুদ সুদ সমেত উসুল করে নাও, তবুও আর অভিমান করে থেকো না। তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না, জীবন শূন্য লাগে। নিয়াজ কোনো কথা না বলে চলে আসতে চাইল। তার কিছু বলতে ইচ্ছে করছে না। সে আর কোনো নাটকের মহড়া হতে চায় না। একবার বিশ্বাস করে ভালোবেসে ঠকেছে, আর চায় না সেটার পুনরাবৃত্তি হোক। তুরফা আহত দৃষ্টিতে খেই হারিয়ে নিয়াজের দিকে তাকিয়ে আছে। নিয়াজ অনেক কঠিন মনের হয়ে গেছে। তবে কি সে তাদের মধ্যে যা ছিল সবই শেষ? কিছু কি আর বাকি নেই? নিয়াজ যেতে নিলে তুরফা তাকে আটকায়, কান্না জড়ানো গলায় বলল, কিছুতেই আরেকবার সুযোগ দেওয়া যায় না? বলেছি তো ভুল করেছি, ক্ষমা করে দাও। নিয়াজ নিজের মনকে সংযত করে বলে, ক্ষমা করেছি কিন্তু ফিরতে চাই না, আর সম্ভব না। তুরফা বলে উঠল, তুমি যদি আজকে এখান থেকে আমাকে শূন্য হাতে ফিরিয়ে দাও, তাহলে আমি আগামীকাল বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমার দুনিয়া ছাড়ার খবরটাও পেয়ে যাবে। যখন তখন আমাকে আবার মাটি দিতে আসতেই হবে তোমার। এই আমি বলে রাখলাম। আর তুমি জানো আমি এটা করতে একটুও পিছপা হব না। নিয়াজ তোরপাড়ার জেদ সম্পর্কে অবগত। সে জানে এমন কিছু সে করতেই পারে নিজের জেদ বজায় রাখতে। নিয়াজ পেছনে ফিরল, তোরফার মুখোমুখি হলো, তারপর একটা জোরে শব্দ হলো, যার ফলাফল তোরপা নিজের ডান গালে হাত দিয়ে আছে। তোরফা কাঁদছে নিঃশব্দে। নিয়াজ কি যেন ভেবে তোরপার হাত টেনে ধরে বুকের সাথে মিশিয়ে নিল। লোকের ভয়, লাজ লজ্জা ভুলে নিজের অদরে তোরফার অদর ছোঁয়ালো। অতঃপর নিয়াজ নিজেকে বলল, আমি স্বেচ্ছায় আর সজ্ঞানে আবারও নিজের সর্বনাশ করলাম। কোন মুখ নিয়ে আমি তোমার ছেলের সাথে কোন মুখ নিয়ে তুমি আমার ছেলের কাছে এসেছো? তোমার লজ্জা করে না? যেখানে গিয়ে তোমার শরীর আর মনের লজ্জা বেঁচে দিয়ে দিয়ে এসেছো, সেখানে চলে যাও। খবরদার আমার ছেলের আশেপাশে ঘেঁষার চেষ্টা করবে না। কেমন মেয়ে মানুষ তুমি, স্বামীর সংসার রেখে আরেক পুরুষের ঘর অবধি ফুর্তি করতে পৌঁছে যাও? হাসপাতালের করিডোরে নিয়াজের মা সালেহা রাশিদ চিৎকার করে কথাগুলো বলল তুরফাকে। নিয়াজকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। টিভিতে খবরটা শোনার পর সে জ্ঞান হারিয়েছিল। তাই তাকে ভালো চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে। ডাক্তাররা পরীক্ষা করছেন তাকে। ছেলের এই অবস্থার জন্য বিলাপ করে কাঁদছেন। তার এত শান্ত শিষ্ট ছেলেটার এই অবস্থা তিনি মেনে নিতে পারছেন না। তার সুস্থ ছেলেটা কিভাবে অসুস্থ হয়ে গেল? নিজের অন্য কলিগরাও এসেছে এখানে। তারা নিজের মাকে সান্ত্বনা দিচ্ছে। এদিকে দুর্ভার সাথে সাথে তার বাবা-মাও এসে পৌঁছেছে। মেয়ের দিকে তাকাতেই তাদের মুখ শক্ত হয়ে আসলো। দুর্ভার বাবা মেয়েকে কিছু বলতে যাবে তার আগেই ডাক্তার ভিতর থেকে এসে বলল, পেশেন্টের বাড়ির লোকজনকে। সালেহা রাশিদ বলল, আমি ওর মা। কি হয়েছে নিয়াজের? আমার ছেলে সুস্থ আছে তো? ডাক্তার বলল, ভয়ের কিছু নেই, উনি সুস্থ আছেন। রিপোর্ট সব নর্মাল এসেছে। প্রচন্ড মেন্টাল স্ট্রেস নেওয়ার জন্য জ্ঞান হারিয়েছিল। আর উনি বোধহয় গত কয়েকদিন রাতে ঠিকমতো খাওয়া দাওয়া করেননি, সাথে ঘুমোয়নি। যার কারণে প্রেশার আপ ডাউন হয়েছে। প্রাথমিক পর্যায়ে মনে হয়েছিল স্ট্রোক করেছেন। এমন কিছু না, সৃষ্টিকর্তার অশেষ রহমতে ভালো আছেন। ঘুমের ওষুধ দেওয়া আছে, ঘুমোচ্ছেন। ঘুম থেকে উঠলে আপনারা ওনাকে বাড়ি নিয়ে যেতে পারবেন। ওনার খাবার দাবার আর ঘুমের দিকে নজর দিতে হবে। হেলাফেলা করা যাবে না। ডাক্তার মানুষ, নিজের প্রতি এত বেখেয়াল হলে চলে? উপস্থিত সবাই যেন এতক্ষণে দম দম ধরে ছিল। ডাক্তারের কথায় শ্বাস ফেলল। দুদিন পর নিয়াজ হাসপাতাল থেকে বাড়ি ফিরে বিশ্রামে আছে। ডাক্তার তাকে বিশ্রাম নিতে বলেছে। সবকিছু বিবেচনা করে তাকে 2 সপ্তাহের ছুটি দেওয়া হয়েছে। তুরফা এই 2 দিন বাবার বাসায় ছিল। নিয়াজের মা বাবা তুরফাকে নিয়াজের মা তুরফাকে সহ্যই করতে পারছে না। নিয়াজ আজকে সুস্থ বোধ করছে, তাই তুরফার সাথে কোলাকুলি কথা বলার জন্য ডেকেছে বাসায়। তুরফা আর নিয়াজ নিজেদের সেই চেনা ঘরে, কিন্তু তারা যেন আজকে দুজনের আজকে দুজনের কাছে সবচেয়ে অপরিচিত। নীরবতা ভেঙে নিয়াজই বলে উঠল,
স্বামী তাকেও পরপুরুষের বিছানায় গিয়ে তার স্পর্শ শরীরে বয়ে নিয়ে এসে কিভাবে আবার আমাকে ছুঁয়েছ? নিজেকে অত নিজেকে অত্যুচ্চ অপবিত্র মনে হয়নি একবারও? নিজেকে আয়নায় দেখে গা ঘিন ঘিন করে ওঠেনি? গা গলিয়ে ওঠে বমি পায়নি? পরপুরুষের ছোঁয়াটা মনে হয় খুব ভালো লেগেছে তোমার কাছে, তাই না? এজন্যই আমার আড়ালে দিনের পর দিন এরম আদিম খেলায় মত্ত হয়েছিলে? কি ভেবেছিলে এভাবে চলে যাবে সব? তোমার মধ্যে কি লজ্জা হায়া বলতে কিছু নেই তুরফা? তুরফার নিয়াজের মুখোমুখি। তুরফার মধ্যে কি চলছে কারোর টেরও করা যাচ্ছে না। তবে তার চোখে বলছে সে যতটা না নিয়াজের মুখোমুখি হতে ভয় পাচ্ছে তার চেয়ে বেশি চিন্তা করছে নিয়াজের আগামী দিনগুলো নিয়ে। সে জানে নিয়াজকে আর কোনোভাবেই থামানো সম্ভব না। নিয়াজের সাথে তার সংসারটা টিকবে না। স্বামী হিসেবে তুরফা শুধু তাকে ভালোবাসা ভালো মানুষ রূপ নিয়েই দেখেছে। ৪ বছরের সংসার তার অসংখ্য ভুল ত্রুটি অন্যায় আবদার মেনে নিয়েছে, মানিয়ে নিয়েছে। তোরফা এতটাই ধাম্বিক আর আত্মকেন্দ্রিক একটা মেয়ে যে সে কখনোই নিজেকে নিজের নিয়াজকে নিজের স্বামী হিসেবে জীবনের প্রথম গুরুত্বের জায়গায় বসায়নি। সে নিজে যেটা বুঝতো সেটাই তার কাছে ঠিক মনে হতো। অন্যকেও সেটা মনে করা মনে করতে হতো, না মানলে না মানতে চাইলেও। নিয়াজ মাঝে মাঝে হাঁপিয়ে যেত সম্পর্কের ব্যালেন্স করতে গিয়ে, তারপরেও তুরফাকে সে ভালোবেসেছে। তার প্রতিদান সে আজকে এইভাবে পেল যা সে কল্পনা করেনি। তুরফাকে চুপ করে থাকতে দেখে নিয়াজ বলল, কি ব্যাপার, চুপ করে আছো যে? আজকে যে কোনো চিৎকার করে কথা বলছো না, চুপ করিয়ে দিচ্ছ না, জেদ করছো না, কি ব্যাপার এত শান্ত কেন? নিয়াজের এই বিদ্রূপ যেন তুরফাকে আরো বেশি গ্রাস করে ফেললো। কি বলবে সে? কি সাফাই দিবে? সাফাই দিলেও কি নিয়াজের সাথে সবকিছু ঠিক হয়ে যাবে? তুরফা কাঁপা কাঁপা গলায় বলল, আমাদের মধ্যে এত বেশি দূরত্ব তৈরি হয়ে গিয়েছিল যে বুঝতেই পারিনি আমরা কবে একে অপরের থেকে এত দূরে চলে গিয়েছি। আসলে আমরা আমাদের সম- সম্পর্কে সময় দেইনি, যার কারণে। নিয়াজ কঠিন গলায় প্রশ্ন করলো, যার কারণে স্বামী রেখে আরেক পুরুষের বিছানায় গিয়ে সেই কায়েস পূরণ করে ফেলেছো, এই তো? নিজের চরিত্রে এত বড় একটা দাগ লাগানোর আগে তোমার কি একবারও বুক কাঁপেনি? আমাকে কি কখনো একটু ভালোবাসোনি? এতদিন ধরে কিভাবে অভিনয় করে গেছো, ক্লান্তি আসেনি? একবার আমাকে বলতে পারতে, আমি তোমাকে মুক্ত করে দিতাম এই সম্পর্ক থেকে। তারপর এসব লীলা খেলায় মত্ত হতে। আমার স্ত্রী হয়েই কেন? তুরফা যেন এবার বেশ ক্ষুব্ধ হলো। নিয়া শুধু তাকে দোষারোপই করে যাচ্ছে। দোষ কি তারও ছিল না? রাগে বলেই ফেললো, তুমি কি কখনো জানতে চেয়েছো আমি তোমার সাথে সুখী কিনা? তোমার উপর আমি সন্তুষ্ট কিনা? শুধু স্বামী হলেই হয় না, বউকেও সুখী রাখতে হয়। নিয়াজ তাচ্ছিল্যের সুরে হেসে বলল, কিসে অসুখী ছিলে তুমি? কোন জিনিসটা আমার কাছে চেয়েছো বলা মাত্রই তোমাকে আমি দেইনি? যা বলেছো মেনে নেইনি? যা করতে চেয়েছো করতে দেইনি? কি সুখের কম ছিল তোমার? তোরপা সোজাসুজি বলল, তোমার এই ভালো মানুষটাই আমার অসহ্য লাগে। এত ভালো মানুষ হয়ে থাকো যে আমার রীতিমতো দম বন্ধ হয়ে আসে তোমার সাথে থাকতে। নিয়াজ কি বলবে, কি বলা উচিত আর কি প্রশ্ন করা উচিত বুঝতে পারল না। তারপরে বলল, এজন্য স্বামী রেখে বাহিরে অপকর্ম করে বেড়াতে হবে? এতই যখন সমস্যা ছিল বলনি কেন? শেষ করে দিতাম সব। এভাবে এতগুলো জীবন নিয়ে ছিনিমিনি খেলার অধিকার তো তোমার নেই তোরফা। এই জন্যই কি তুমি ট্রান্সফার নিতে চাইছিলে না? ফ্রিতের নাগর ছেড়ে আসতে হবে দেখে তুমি ট্রান্সফার না নেওয়ার এত অজুহাত আমাকে দিচ্ছিলে। তোরফাকেই হারিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই বুঝেছ। এই জন্যই আমি আসতে চাইনি। তোমার এই এত বড় পরিবার, এত মানুষের সাথে আমি কিছুতেই থাকতে চাইনি। আমার কখনোই ভালো লাগেনি তোমার বাড়িতে থাকতে। কেন, প্রায় কোনো প্রাইভেসি নাই। যখন তখন যে কেউ ঘরে ঢুকে যায়। যেটুকু সময় পেতাম দুজনের মাঝখানে তোমার মা এসে সংসার কিভাবে করতে হবে লেকচার শুনিয়ে যান। এটা করা যাবে না, সেটা করা যাবে না, কত প্রকার প্রশ্ন সবার। নিয়াজ যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেল। এসব কি বলছো তোরফা? ৪ বছরের সংসার, ২ ঈদ ছাড়া কবে তোরফা সবার সাথে দুটো দিন ভালো করে থেকেছে তাই মনে করতে পারে না? তারা তো কবে একটানা ১ সপ্তাহ ভালো করে একসাথে থেকেছে সেটা সে গুনে গুনে বলে দেওয়া যাবে?
তুরফা এ বাড়ি আসতে চাইতো না। ওর মা জোর করে তুরফাদের বাড়িতে পাঠিয়ে দিত তাকে, যাতে কোনো ঝামেলা যেন না হয়। এতদিন পর এসে এসব বলে কি বোঝাতে চাচ্ছে সে? নিয়াজ বলল, তুমি কতদিন সবার সাথে দেখেছো যে তোমার এই সংসারে আমার কাছে থাকতে প্রাইভেসি নষ্ট হয়েছে? তুমি তো ছুটি পেলেই বাবার বাড়ি যেতে। যার জন্য প্রাইভেসি নষ্ট হয়েছে বলে দোষারোপ করছো, সে নিজে আমাকে ধরে বেঁধে তোমাদের বাড়িই পাঠাতো। তুমি সংসারের কোনো কাজ কখনো করতে? আমাকে তো কখনো এক কাপ চাটাও খাওয়াওনি। আর আজকে এত অভিযোগ, এসব বলে কি ভেবেছো আমার পাপ কমবে? তোমার পাপ কমবে? তুমি যে চরিত্রে দাগ লাগিয়েছো সেটা মুছে যাবে? আমার ভাঙা বিশ্বাস, মন সম্মান সব টিকে যাবে? তুরবা আর সহ্য করতে না পেরে বলল, এতই যখন সমস্যা, আমাকে ডিভোর্স দিয়ে দাও। তুমিও বাঁচো, আমিও বেঁচে যাই। সমস্যা সমস্যা তো সেই শুরু থেকেই ছিল। সবকিছু তো শেষ করিয়ে দিয়েছিলাম। তুমি তো নিজের স্বার্থে আর বেপরোয়া যেতে আমাকে বাধ্য করেছিলে এই সম্পর্কে ফিরতে। আচ্ছা, তুমি ঠিক কি চাও বলো তো? আমার তো মনে হয় তুমি নিজেও বুঝতে পারো না আসলে তুমি কি চাও। তুমি ঠিক সেটাই করো যেটা করলে তোমার জেদ আর ইগো বজায় রাখতে পারো। বাকি দুনিয়া যা হয় হয়ে যাক। এখানে আমাকে মোহরা কেন বানিয়েছো বলবে আমায়? তাহলে অন্তত নিজেকে বুঝ দিতে পারতাম জীবনে কত বড় ভুল করেছি তোমার মতো মেয়েকে ভালোবেসে বিয়ে করে, বারবার সুযোগ দিয়ে। তোরপা আর ধৈর্য রাখতে পারলো না, রাগের মাথায় বলে ফেললো, আমি কি পারি না আর কি না পারি কৈফিয়ত তোমাকে দিতে বাধ্য নয়। আমি এখন যেটা চাই তা হচ্ছে মুক্তি। আমি এই সম্পর্ক, এই বিয়ে থেকে মুক্তি চাই। আমি তোমার কাছ থেকে মুক্তি চাই। তোমার সাথে থাকতে আমার আর ভালো লাগে না। আমি তোমার সাথে কোনোভাবেই খুশি না। শারীরিক বা মানসিক কোনোভাবেই তোমার উপর আমি সন্তুষ্ট হতে পারি না। আমি আবেগের বশে ভুল করেছি। আমার এখন মনে হয় তোমার প্রতি আমার কোনো কালই ভালোবাসা বলতে কিছু ছিল না। যা ছিল সব আবেগ, মোহ আর জেদ। সব যখন সামনে এসেই গেছে, তখন আর এসব নাটকের কোনো দরকার নাই। আমি আর অভিনয় করতে পারবো না। আমি ভালো থাকতে চাই, আর সেটার কারণ আমি পেয়ে গেছি। নিয়া শুধু তোরপার নির্লজ্জ আর নির্লিপ্ত ভাবটা দেখছে আর অবাক হচ্ছে। একজন নারী একজন নারী কতভাবে নিজেকে নিচে নামাতে পারে সেটা তুরফাকে না দেখলে সে বুঝতেই পারতো না। এখন তার মনে হচ্ছে মাটি দুভাগ হয়ে যাক, আর আর সে ঢুকে পড়ুক তার মধ্যে। নিজের হাতে নিজেকে জীবনকে এই নরকে ঠেলে নিয়ে আসছে। একটা মেয়ে তার জীবনকে আজ সুনামির মতো তাণ্ডব চালিয়ে ভেসে নিয়ে যাচ্ছে। নিজেকে নিজেকে সংযত করে বলল, বাহ, এতদিন সে তাহলে সত্যিটা উপলব্ধি করতে পেরেছো যে তুমি শুধু আমার সাথে অভিনয় করে গেছো? শুরু থেকে শেষ পর্যন্ত শুরু থেকে শেষ পর্যন্ত তুমি কোনোদিন আমার প্রতি ভালোবাসা কি অনুভবই করোনি। করবে কি করে? তুমি তো কোনোদিন চেষ্টাই করোনি। আর কি বলে শারীরিক বা মানসিকভাবে আমার উপর সন্তুষ্ট না? আমি সাময়িক হয়ে তোমাকে সন্তুষ্ট করতে পারিনি, এজন্য তুমি বাহিরে গিয়ে অন্য পুরুষের সাথে বেড শেয়ার করে সেই সুখ আর সন্তুষ্টি পেয়েছো? বাহ, দারুণ তুরফা! তোমাকে তো এই সাহসিকতার জন্য পুরস্কার দেওয়া উচিত। কিভাবে এই সুখ পাওয়ার জন্য গল্প শুরু হলো আমাকেও বলো। আমিও একটু জানি তোমার বিবাহ বহির্ভূত সম্পর্কের রসালো গল্প। কি বলবে না? তোরফার চোখ শক্ত হ- তোরফার চোখ মুখ শক্ত করে প্রায় চিৎকার করে বলল, নিয়াজ, তুমি কিন্তু এখন প্রচন্ড বাড়াবাড়ি করছো, সীমা ছাড়িয়ে যাচ্ছ সবকিছুর। নিয়াজ তাচ্ছিল্যের সুরে হেসে বলল, আমি সীমা ছাড়াচ্ছি? আর তুমি কি করেছো বলো? তুমি সব সীমা অনেক আগেই ছেড়েছো। আর তুমি বলেছিলে না তোমার মুক্তি চাই আমার থেকে? ঠিক আছে, আমি রাজি। আমি সব দিক থেকেই প্রস্তুত তোমার এই চাওয়া পূর্ণ করতে। তোরপা হকচকিয়ে গেল। রাগের মাথায় বলে 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 তো ফেলেছে সে মুক্তি চায়, কিন্তু সত্যি সত্যি যদি নিয়াজ তাকে ডিভোর্স দিয়ে দেয়, তাহলে এই মুহূর্তে সে আরো বাজেভাবে ফেঁসে যাবে সব দিক থেকে। তার চাকরিটা এমনিতেই যায় অবস্থা, মান সম্মানটাও নড়বড়ে হয়ে গেছে। এখন যদি সংসারটাও যায় তাহলে সে একেবারে শেষ হয়ে যাবে। সে সব দিক থেকেই কোণঠাসা হয়ে গেছে। তোরফা নিয়াজকে কিছু বলতে যাবে তার আগেই নিয়াজ ঘর ছেড়ে বাহিরে বসার ঘরে চলে আসে। নিয়াজের পরিবার আর তোরফার বাবা মা উপস্থিত সেখানে। এতক্ষণ তারা সবই শুনেছে। নিজের মেয়ের এসব কীর্তি শুনে লজ্জায় মাথা হেঁট করে যাচ্ছে তারা।
নিয়াজের মতো ছেলেকে তার মেয়ে টকিয়েছে ভাবতে আহাজারিতে বুকের মধ্যে হাহাকার কবে করে উঠছে তার। তোরফার মা স্তব্ধ হয়ে গেছে। নিজের মেয়েকে মানুষ করতে পারেনি এই লজ্জায় তার আর বাঁচতে ইচ্ছে করছে না। যে মেয়েকে সে এত আদর আহ্লাদ দিয়ে মানুষ করেছে সেই মেয়ের জন্য আজকে তার ঘর থেকে বের হতে পারছে না লজ্জায়। তারা নিজেদের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তারা নিয়াজের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। এই ছেলেকে তাদের মেয়ে কত কষ্টই না দিয়েছে, তবুও কোনোদিন অভিযোগ করেনি। প্রচন্ডভাবে ভালোবেসেছে তাদের মেয়েকে। কিন্তু সবার কপালে কি আর সুখ সয়? তার মেয়ে যে কাজটা করেছে তার জন্য ছেলেটার কাছে তারা সবচেয়ে বেশি দোষী। নিয়াজ ফুঁস করে শ্বাস নিল, তারপর সবাইকে উদ্দেশ্য করে বলল, যেহেতু দুই পরিবারই এখানে আছে তাই সবকিছু সোজাসুজিভাবে বলাই ভালো। তোরফার সাথে আমার আর থাকা সম্ভব না। এত কিছু পরেও নিজের নির্লজ্জতার সর্বনিম্ন স্তরে নিজেকে টেনে নিয়ে যাবার পরেও তার মধ্যে কোনো অনুশোচনা অনুতাপ বলতে কিছু নেই। সে আরো বুক ফুলিয়ে আমার কাছ থেকে মুক্তি চেয়েছে এবং আমিও এই নিয়ে আর কোনো সময় নষ্ট করতে চাইছি না। যদিও আর খারাপ হওয়ারই কি আছে? আমি নিজের জীবনটাই তছনছ হয়ে গেছে আমার। তোরফার বাবা অপরাধীর মতো নিয়াজের দিকে এগিয়ে এসে বলল, আমাদের মাফ করে দাও বাবা। আমরা আমাদের মেয়ের পড়ালেখা শিখিয়েছি ঠিকই, কিন্তু মানুষ করতে পারিনি। তোমার সাথে আজ যা হচ্ছে তার জন্য আমরা দায়ী। আমরা ওকে সঠিক শিক্ষা দিতে পারিনি। নিয়াজ তোরফার বাবাকে বলল, এভাবে বলবেন না। ভাগ্যে যা ছিল তাই হয়েছে। আমার জীবনের এই দুর্যোগের জন্য আমি নিজেই দায়ী। পাপ যখন করেছি তখন প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। নিয়াজের মা বলল, কি করতে চাইছিস বাবা? আমি কিন্তু এই মেয়েকে আর কিছুতে বরদাস্ত করব না। না তোর জীবনে, না এই সংসারে। অনেক ছাড় দিয়েছি আর না। সবকিছু মাফ করতে পারলেও এরকম চরিত্রহীন মেয়েকে মাফ করার মতো ভালো মানুষ হওয়ার সবর আমার মধ্যে নেই। তোর সবচেয়ে বড় ভুল ছিল এই মেয়েকে নিজের জীবনের জায়গা দেওয়া। আর সেই ভুল করিস না। অনেক হয়েছে, যথেষ্ট হয়েছে এসব। মানুষ থুথু দিচ্ছে, কানাঘুষা করছে, মান সম্মান আর কিছুই বাকি নেই। নিয়াজ চুপ করে আছে। কথা বলার শক্তি যেন হারিয়ে ফেলেছে। নিজেকে এত অসহায় মনে হচ্ছে তার। সে তো ভালোবেসেছিল। এটাই কি তার অন্যায় হয়েছিল? নিয়াজ আর তোরফার মুখোমুখি ঠিক যেমন দুজনের প্রেম শুরুর প্রথম দিনের মতো। সেদিন নিয়াজ ছিল প্রচন্ড নার্ভাস, কিন্তু আজকে সে একজন পরিণত শক্তপোক্ত মানুষ, যার মধ্যে দয়া মায়ার লেশ মাত্র আছে কিনা বোঝার উপায় নেই। তোরফার দিকে এক পলক স্থির হয়ে তাকালো, তারপর উচ্চ আহ, উচ্চারণ করলো পরপর তিনটা শব্দ, এক তালাক, দুই তালাক, তিন তালাক। ঘরের মধ্যে সবাই শান্ত স্থির হয়ে তাকিয়ে আছে নিয়াজের দিকে। শুধু শুধু হতবিহ্বল হয়ে থমকে দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে তুরফা। নিজের তিনবার উচ্চারণ করার শব্দ শুনে সে চিৎকার করতে চাইলো, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোলো না। নিয়াজ শেষবারের মতো বলল, তুরফা নামক কোনো নারীকে আমি আজ এই মুহূর্তে নিজের জীবন থেকে দাফন করলাম। আজকের পর আর কোনো অস্তিত্ব আমার জীবনে নেই। অফিসিয়াল নোটিশ সময় মতো পৌঁছে যাবে। কোনো রকম আওয়াজ ছাড়া যেন আমার বাড়ি ছেড়ে এই মুহূর্তে চলে যায়। নিয়াজ ঘরের ভেতরে চলে গেল। নিয়াজের প্রস্থান তুরফাকে জানিয়ে দিল সে হারালো এমন এক মানুষকে, যাকে সে একটু একটু করে নিঃশেষ করে দিয়েছে। একটা দুইটা বছরের বাচ্চার উম, একটা দুই একটা দুই বছরের বাচ্চার মেন্টালিটি এর এর করস মাসে 50,000 টাকা লাগে তিয়া। তুমি এসব ভূগোল কাকে বোঝাচ্ছ? নিজেকে নাকি আমাকে? আর কত ছাল চাতুরি করবে? চলা কলার আশ্রয় নিতে নিতে নিজের স্বামীর সংসার বাসিয়ে দিয়েছো বললেই চলে। এখন আবার দুধের বাচ্চাটাকেও রেহাই দিচ্ছ না। কেমন মা তুমি? এইটুকু বাচ্চাকে তুমি নিজের চালের গুটি বানিয়ে ফেলেছো। নেহাত বাচ্চাটা মাকে ছাড়া থাকতে পারে না। না হলে তোমার সাথে আমার অন্যরকম বোঝাপড়া হতো আজকে। রাকিন প্রচন্ড রেগে গেছে। রেগে গিয়ে কথা বলছে তার প্রাক্তন স্ত্রীর সাথে। 1 বছর আগে তার ডিভোর্স হয়ে গেছে স্ত্রী তিয়ার সাথে। সেও এক নিদারুণ কাহিনী। পারিবারিকভাবে দেখাশোনা করে বিয়ে করেছিল সে তিয়াকে। বাবা মার পছন্দের উপর বিশ্বাস করে। যেহেতু তার নিজের পছন্দ ছিল না, তাই বাবা মা যাকে ছেলের বউ হিসেবে পছন্দ করেছে তাকে বিয়ে করতে আপত্তি করেনি সে।
মেয়েকে তারও পছন্দ হলো, সময় মতো বিয়ে হলো, বেশ ধুমধাম আয়োজনেই বিয়ে হলো। ডাক্তারদের জীবনের ব্যস্ততা এত বেশি যে ঘর সংসার তারা সময় কম দিতে পারে। সরকারি হাসপাতালের ইনডোর ডিউটি, তারপর আবার আউটডোরের রোগী দেখা, সব মিলিয়ে অনেক সময় রাতেও বাড়ি ফেরা সম্ভব হয় না। তারপরেও রাখিন চেষ্টা করেছে তিয়ার খেয়াল রাখতে। বছর ঘুরতে না ঘুরতে তিয়ার প্রেগনেন্ট হলো। সেই সময় স্ত্রীর খেয়াল রাখার জন্যই আউটডোরের পেশেন্ট দেখা কমিয়ে ফেলেছিল সে। যতটা সম্ভব বউকে সময় দেওয়ার চেষ্টা করত সে। সময় মতো বাচ্চা দুনিয়ায় আসলো, ছেলে বাচ্চা হয়েছে তার, ভালোই দিন যাচ্ছিল। যেহেতু এখন বাচ্চা হয়েছে, স্বাভাবিকভাবে পরিবারের খরচ বাড়বে। এছাড়া একটা ভালো অঙ্ক রাখি এছাড়া একটা ভালো অঙ্ক রাকিনকে তার বাবা মায়ের জন্য বরাদ্দ করতে হয়। ছোট বোন আছে, এই জন্য সে ব্যস্ততা বাড়িয়ে দিল, যার কারণে সে তিয়াকে সময় দিতে পারছিল না। তিয়ার অভিযোগ বাড়তে থাকলো। তুচ্ছ কারণে রাগারাগি করা, তিয়া বাচ্চা সহ একদিন বাবার বাড়ি চলে যায়। রাকিন ফিরিয়ে নিয়ে আসতে গেলে সে আর ফিরে আসবে না বলে জানিয়ে দেয়। পরিবার নিয়ে কয়েক দফায় বসা হয়েছিল, তিয়া তবুও ফিরবে না বলে সাফ জানিয়ে দেয়। রাকিনের তখন সন্দেহ জাগে, ছোট্ট একটা কথায় ডিভোর্সের মতো সিদ্ধান্ত কেন নিচ্ছে তিয়া। পরে রাকিনের কারণ হিসেবে উদ্ধার করতে পারে তিয়ার খালাতো ভাই, এর সাথে তিয়ার সম্পর্ক ছিল বিয়ের আগে থেকে। মাঝখানে ঝগড়া হয়, ব্রেকআপ হয়ে গিয়েছিল, যার কারণে জেদ করে রাকিনকে বিয়ে করে সে। এতদিন ছেলেটা দেশের বাইরে ছিল, এখন সে আবার ফিরে এসেছে, তিয়াকে আবার চায়। সে তার ভুলের জন্য অনুতপ্ত। তিয়াকে ছাড়া সে বাঁচবে না। তিয়ারও তার জন্য আবার ভালোবাসা জেগে উঠেছে, সেও তার কাছে ফিরে যেতে চায়। এজন্যই রাকিনের সংসার সে আর ফিরবে না। তবুও রাকিন বাচ্চার খাতিরে তিয়াকে বুঝিয়েছিল যাতে সে সংসারটা করে। তিয়া তার কথা শুনেনি, ফলাফল তাদের ডিভোর্স হয়ে যায়। যেহেতু ছোট বাচ্চা মাকে ছাড়া থাকতে পারে না, তাই আদালতের আদেশে বাচ্চার জিম্মা মাকে দেওয়া হয়। রাকিন মাসে 6 মাসে টাকা পাঠায় ছেলের জন্য। তিয়া যখন সে অ্যামাউন্ট বলে সেটাই পাঠায়। তবুও ছেলে ভালো থাক, কিন্তু আজকে সে একদম সীমা ছাড়িয়ে গেছে। একটা দুধের বাচ্চার খরচ হিসেবে তাকে 50,000 টাকা দিতে বলেছে। একটা শোনার পর থেকে রাকিনের মাথা ধপধপ করছে। ফোনটা টেবিলের উপর টাস করে রেখে টিয়াকে কয়েকটা বাজেভাবে গালি দিল সে। ক্রুদ্ধ হয়ে বিড়বিড় করে আওড়ালো সে। শুধুমাত্র বাচ্চাটা তার কাছে আছে বলে আমিও চেয়েছি, কিছু করতে পারছি না। তা না হলে এই চিটার বাটপার মেয়েকে দেখিনি তো রাখিন। রাকিন রেগে গিয়ে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। শরীরটাও সকাল থেকে ভালো না তার। গা জ্বর জ্বর লাগছে, মাথা ব্যথাও করছে। ঠিক সে সময় তুরফা রাকিনের কেবিনে নক করে, তাকে পেশেন্টের ফাইল দেওয়ার জন্য। রাকিন দরজায় কড়া নাড়ার শব্দ শুনে ভিতরে আসতে বলে তুরফাকে। তুরফার হাতে ফাইল দেখে তাকে জিজ্ঞাসা করে। তুরফা রাকিনের দিকে ভালো করে তাকায়। তুরফার বেশ সিনিয়র রাকিন। চাকরির জীবনে এতটাই তুরফার প্রথম পোস্টিং। সিনিয়র কলিগ হিসেবে তুরফার প্রথম কাজ ডাক্তার রাকিনের সাথেই। এই কয়েক মাস বেশিরভাগ সময় হসপিটালের ডিউটি তার সাথেই করেছে সে। তুরফা বেশ মুগ্ধ রাকিনের উপর। কলিগ হিসেবে বেশ প্রফুল্ল আর ফ্রেন্ডলি রাকিন। পেশেন্টের সাথেও তার কানেক্টিভিটি বেশ ভালো। বাকি স্টাফরাও তাকে ভালো বলে। কেন বলে, এটার প্রমাণ তুরফা পেয়েছে আজকে। আজকের একটা ক্রিটিক্যাল রোগীর অপারেশন এর সময় তুরফা ওটিতে তাকে অ্যাসিস্ট করেছে। বাচ্চা ডেলিভারির জন্য সি সেকশন করতে হয়েছে। রোগীর বয়স অল্প হওয়ায় বেশ ঘাবড়ে গিয়েছিল মেয়েটা। রাকিন তাকে মেন্টালি স্থির করে বুঝিয়ে শান্ত করেছে, তা না হলে রোগীর ব্লাড প্রেশার বেড়ে যাচ্ছিল। পুরো বিষয়টা এত সুন্দর করে ডিল করেছে যে সবাই তার প্রশংসা করেছে। তুরফাও ইমপ্রেস হয়ে গেছে। রোগীকে অন্যমনস্ক হতে দেখে রাকিন বলে, ডক্টর তুরফা, আপনি কোন খেয়ালে ডুবে আছেন? এটা কিসের ফাইল এনেছেন এখন? রাকিনের ডাকে তুরফা হুঁশ ফিরে নিজেকে সামলে নিয়ে বলে, স্যার, আজকের পেশেন্টগুলোর লিস্ট এবং তার ডিটেলস এখানে এই ফাইলে আছে। রেকর্ডস আপনাকে চেক করতে হবে। রাকিন জবাব দেয়, ঠিক আছে, আপনি রেখে যান, আমি দেখে অফিসে জমা দিয়ে দেব।
তুরফা টেবিলের উপর ফাইলটা রেখে চলে যেতে নেয়। দরজা অবধি যেতেই সে ধুপ করে কিছু পায়ে পড়ে যাওয়ার শব্দ শুনতে পায়। পেছনে ফিরে তাকাতেই দেখে রাকিন মেঝেতে পড়ে গেছে। চোখ বন্ধ করে আছে, তবে জ্ঞান হারায়নি। তুরফা দ্রুত পায়ে রাকিনের কাছে গিয়ে তাকে ডাকতে থাকে, স্যার, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? তুরফা রাকিনের গলা আর কপালে হাত দিয়ে দেখে জ্বরে গা ফুলে যাচ্ছে, চোখ লাল হয়ে গেছে। তুরফা কোনো রকমের রাকিনকে ধরে চেয়ারে বসিয়ে দেয়। টেবিলে থাকা গ্লাস থেকে পানি খাওয়াই রাকিনকে। তারপর বলে, স্যার, আপনার গায়ে তো ভীষণ জ্বর, আপনার বিশ্রাম প্রয়োজন, আপনি বাড়ি গিয়ে বিশ্রাম নিন। তুরফা কি যেন ভাবে আবার বলল, আপনার বাসার ঠিকানাটা দিন, আমার সাথে আমার সাথে গাড়ি আছে, আপনাকে বাসায় পৌঁছে দিতে পারবো। এই অবস্থায় আপনার একা যাওয়া ঠিক হবে না। রাকিন তুরফার এই কথায় মাথা নাড়ায়। আসলেই তার শরীর খারাপ লাগছে অনেক। এই অবস্থায় একা একা বাসায় যাওয়া কঠিন তার জন্য। সে তুরফাকে বলে, আমাকে কষ্ট করে বাসায় ড্রপ করলে ভালো হয়, আমার মাথাটা প্রচন্ড ঘোরাচ্ছে। তোরপার মনে মনে বেশি বেশি বেশ খুশি হয়। কেন হয় সে বুঝতে পারে না। কোনো রকম রাকিন তুরফায় গাড়ি অব্দি এসে ভিতরে বসে সিটে মাথা এলিয়ে দেয়। ড্রাইভার ছুটিতে, এজন্য তুরফা আজকে গাড়ি চালাতে হবে। সে শিখেছে ড্রাইভিং। রাকিনের সিট বেল্ট ঠিক করে দিয়ে সে রাকিনের বাসার উদ্দেশ্যে গাড়ি চালাতে শুরু করে। বেশি দূর না বেশি দূরে না, হাসপাতাল থেকে রাকিনের বাসা। একটা বড় বিল্ডিং এর সামনে গিয়ে রাকিন গাড়ি থামাতে বলে। এই বিল্ডিং এর 3 তলায় থাকে সে। তুরফা রাকিনকে এগিয়ে দিতে বাসার ভিতরে যায়। লিফটে উঠে লিফটের টিনে প্রেস করে তুরফা রাকিনের ফ্ল্যাটের সামনে এসে পৌঁছায়। জ্বরে রাকিনের চোখ লাল করছে। সে গেটের চাবিটাও খুলতে পারছে না। তুরফা চাবি দিয়ে দরজার লক খুলে তুরফা রাকিনকে ধরে ভিতরে নিয়ে গিয়ে সোফায় বসিয়ে দেয়। রাকিন শরীরের পুরো ভর ছেড়ে দেয় সোফায়। চোখ বন্ধ করে আছে সে, জ্বরে কাঁপছে রীতিমতো। তুরফা নিজেই মনে মনে বলে, কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে পারলে জ্বর কমে যেত। ওষুধ না খেয়ে জ্বর আরো বেড়ে যাবে। এই অবস্থায় মানুষটাকে ছেড়ে যেতেও ইচ্ছে করছে না তার। এই একটা বাড়িতে একাই থাকে নাকি লোকটা? তুরফা এদিক ওদিক দেখতে দেখতে রান্নাঘরে খুঁজে পেল। রান্না করা কিছু আছে কিনা সেটা দেখতে গিয়ে শেলফের পাশেই দেখে পাউরুটি আছে। ডিম আছে কিনা দেখতে ফ্রিজ খুলতে গেল সে। পেয়েও গেল। যে মেয়ে স্বামীকে কোনোদিন 1 কাপ চা করে খাওয়ায়নি, সে আজ অন্য কারোর জন্য ডিম ভাজতে যাচ্ছে। এটা তোরপার মাথার তখন আসেনি, বা সেই মুহূর্তে আসাটাও হয়তো তার কাছে অপেক্ষিত। ঝটপট করে একটা ডিম ভেজে 2টা পাউরুটির তাওয়াতে সেকে একটা প্লেটে করে রাকিনের কাছে নিয়ে গেল। বসার ঘরে গিয়ে দেখলো সুপাই সে শুয়েছিল সেখানেই নেই, ঘরে চলে গেছে। তুরফা ধীর পায়ে ঘরে ঢুকলো। ঘরে আলো নেই, অন্ধকার করে রেখেছে। বসার ঘরে আলো কিছুটা আসলে এই ঘরে তাই আবছা দেখতে পারে সে। রাকিন বিছানার শুয়ে আছে, হাতের প্লেটটা বেড সাইডে রেখে সে রাকিনকে ডাকলো, স্যার, উঠুন, গায়ে অনেক জ্বর, কিছু খেয়ে ওষুধটা না খেলে আরো বাড়বে, শরীর খারাপ করবে, জ্বরটা কমা দরকার। রাকিন কোনো সাড়া শব্দ করলো না। সে কি আদতে কিছু শুনছে কিনা তুরপা সেটাও বুঝতে পারলো না। আরো কয়েকবার ডাকাডাকি পরেও যখন রাকিন উত্তর করতে পারলো না, তখন তুরফা তার গায়ে হাত দিয়ে ডাকার চেষ্টা করলো। হালকা করে কেঁপে উঠলো রাকিন। চোখ মেলে চাইলো, কিন্তু জ্বরের ঘুরে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারছে না সে। রাকিন চুপ করে আধ খোলা চোখে তাকিয়ে আছে তুরফার দিকে। তুরফা পাউরুটি আর ডিমের টুকরো ভেঙে মুখের সামনে ধরলো রাকিনের। বাধ্য ছেলের মতো তুরফার হাতে অল্প কিছু খেয়ে নিল সে। তারপর তুরফা তাকে জ্বরের ওষুধ খাওয়ালো। রাকিন আবার চোখ বন্ধ করে আবার শুয়ে পড়ছে। তুরফার মনে হলো এখন তার যাওয়া উচিত। এভাবে একা একজন পুরুষ মানুষের ঘরে বেশিক্ষণ থাকাটা বেমানান। আবার অসুস্থ একজন মানুষকে এভাবে রেখে যেতেও তার ভালো লাগছিল না। তুরফার মন সবসময় দোটানায় থাকে। রাকিনের জন্য তার কিছু একটা অনুভূতি আছে, কিন্তু সেটা সে কেবলই কলিগের কাজের প্রতি মুগ্ধতা নাকি আরো এর বেশি কিছু, সেটা সে জানে না। তুরফা জানে রাকিন এর ডিভোর্স হয়ে গেছে, কিন্তু বিস্তারিত কিছু জানে না সে। তুরফা চলে যাবে, রাকিন ডাকলো যাতে গেটটা লক করে এসে শুয়ে পড়ে। রাকিনকে
রাকিনকে ডাকলে সে আগের মতোই চুপ করে আছে, চোখ বন্ধ করে আছে। রাকিন পড়েছে কিনা রাক ঘুমিয়ে পড়েছে কিনা তা বোঝা দায়। রাকিনের কাঁধে হাত দিয়ে তুরফা তাকে ডাকতে নিলেই সে শুনতে পায় রাকিন বিড়বিড় করে বলছে, "তিয়া, তুমি তুমি একটা কাজ করতে পারো না? কিছুতেই না। আমার বাচ্চাকে আমার থেকে আলাদা করতে পারো না? আমার ছেলেটাকে ছাড়া থাকতে খারাপ লাগে। দেখতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে। কেন কেন এমন হলো?" তোরপা আরেকটু কাছে গিয়ে শোনার চেষ্টা করলো। রাকিন তখনও বিড়বিড় করে বলছে, "তিয়া, আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে ভালোবাসি। কেন কেন দিলে এত বড় ধোঁকা? কি অন্যায় ছিল আমার? তিয়া, তিয়া, যেও না, যেও না, বাবুকে আমার কাছে দাও।" তুরফা রাকিনকে আবারও ডাকে, ডেকে বলে, "স্যার, তিয়া নেই এখানে, কেউ নেই। বাবু ভালো আছে তার মায়ের কাছে। আপনি আপনি সুস্থ হলে তাকে দেখতে যাবেন। এখন ঘুমান।" তুরফার কথাটা বলে চলে আসতে নিলে পেছন থেকে রাকিন তার হাতটা টেনে ধরে। তুরফা চমকে উঠে কিছুটা পেছনে ফিরে তাকিয়ে দেখে রাকিন চোখ বন্ধ অবস্থায় তার হাত ধরে আছে। তুরফা কিছু বুঝে ওঠার আগেই রাকিন তাকে টেনে বিছানায় ফেলে দেয়। ঘটনাটা এত দ্রুত হয়ে গেল, তুরফা কিছু বুঝতেই পারল না। রাকিন তুরফাকে ধরে আরো নিজের কাছে নিয়ে আসে। এত কাছে যে সে রাকিনের নিঃশ্বাস শুনতে পাচ্ছে। রাকিন আবারও বিড়বিড় করে বলছে, "তিয়া, আমাকে ছেড়ে যেও না।" রাকিন রাকিনের স্পর্শ যখন তোরফার গলা ছুঁয়ে গেল, ততক্ষণে তোরফা বরফের মতো জমে গেছে। সে নড়তেও পারছে না, সরে আসতেও পারছে না। আশ্চর্যজনকভাবে সে রাকিনকে বাধাও দিচ্ছে না। রাকিন যখন তোরফার শাড়ির আঁচল থেকে ফিন খুলে খুলে ফেললো, তখন তোরফা না রাকিনকে আটকালো, না নিজেকে। তখন রাকিনের অবৈধ স্পর্শে সে নিজেও সম্মতি দিল। রাকিনের গা পুড়ে যাচ্ছে। তোরফা নিজেকে বিলিয়ে দিয়েছে স্বেচ্ছায় ভস্ম হওয়ার জন্য। হঠাৎ ফোন কল তোরফায় ধ্যান ভেঙে যায়। এতক্ষণ সে সেই রাতের কথা মনে করছিল। সেদিন সে সব সীমা অতিক্রম করেছে। যে রাতে সে নিজের স্ত্রী হয়ে থাকার যোগ্যতা হারিয়েছে, স্বামী স্ত্রীর সম্পর্কে অসম্মান করেছে। সে রাত থেকে তার অস্তিত্ব ভাঙনের শুরু হয়েছিল। কে ফোন করেছে সেটা দেখার জন্য ফোনটা হাতে নিলে দেখতে পেল রাকিন কল করেছে। কলটা রিসিভও করতে রাকিন বলল, "তোরফা, তুমি ৪ দিন ধরে আমার কল ধরছো না কেন? টেক্সট দেখছো না? সমস্যাটা কি? কাউকে কিছু না বলে চলে গেছো?" তুরফা বলল, "আর কিছু বলার নেই ডক্টর রাকিন। নিয়াজ তুরফাকে মুক্তি দিয়েছে চিরদিনের মতো। ৩ শব্দে তালাক বলে আমাকে মুক্ত করে দিয়েছে। এই বিয়ে থেকে চলবে।" তুমি বৃষ্টি হয়ে নামলে গল্পের প্রথম অংশ। লেখনীতে তানিয়া। গল্প পড়ায় অনেক ভুলভ্রান্তি হতে পারে। আপনারা প্রায়ই অনেক কমেন্টস করেন গল্প ভুল হয়। গল্প পড়াটা আসলেই অনেক ভুল হয়। আপনারা দয়া করে নিজ গুণে ক্ষমা করে দিবেন। আর এরকম সুন্দর, সুন্দর গল্প আমাদের চ্যানেলেই পাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। দেখা হবে এই গল্পের পরবর্তী পর্বে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।